আচ্ছা, আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা তোমরা অলরেডি পড়ছো। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমাকে একবারে ইজি দিয়ে শুরু করি। প্রথম কথা সেটা হচ্ছে ধরো আমাদের দুইটা অক্ষ ছিল, আমরা সরলরেখার সমীকরণ করতেছিলাম। আমাদের দুইটা অক্ষ ছিল, এই অক্ষ দুটো তো অবশ্যই সরলরেখা। মানে ধরো এটা হচ্ছে ও এক্স হচ্ছে এক্স অক্ষ, আর ও ওয়াই এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। তোমাদের জন্য একবারে বেসিক প্রশ্ন যে এই এক্স অক্ষের সমীকরণ কি হবে? এক্স অক্ষের সমীকরণ কি? কোনো আইডিয়া আছে তোমাদের? 9-10 পড়ছিলাম ভাই, মনে আসতেছে না। কারো কারো মনে আছে অথবা কেমনে বের করা যায় কোনো আইডিয়া আছে? এক্স জিরো থেকে ভাইয়া এটা তোমরা ওয়াই উল্টা। ইকুয়াল টু বি। y ইকুয়াল টু b না, কাছাকাছি। একটু খেয়াল করো, আমি x অক্ষের সমীকরণ চাইছি। এক্স ইকুয়াল আচ্ছা, বলতেছিলাম যেটা সেটা হচ্ছে x অক্ষের সমীকরণটা কি হবে। মানে একজন বলতেছিল যে y ইকুয়াল টু b নাকি জানি, x অক্ষের সমীকরণ জিজ্ঞেস করছে। একটু খেয়াল করো তোমরা, এটা কি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস ভুলে যাওয়ার সমস্যা না, বাট একটা জিনিস মনে রাখবা যে কিভাবে বের করতে হয়, এটা বের করাটা আসলে ইম্পর্টেন্ট। কিভাবে বের করতে এটা একবার শিখে গেলে ভুলে গেলেও যেতে মনে করতে পারো। ঠিক আছে, একটা জিনিস বলো, আমাদের এক্স অক্ষ এই জিনিসটার বৈশিষ্ট্য কি বলো তো? একটা বিন্দু এক্স অক্ষের উপর থাকবে, এটা কিভাবে বুঝবো? এখানে ওয়াই এর ওয়াই মান শূন্য। ইকুয়ালস টু জিরো। এক্স্যাক্টলি, মানে এক্স অক্ষের উপর যদি কিছু একটা থাকে তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো হবে না। মানে ধরো আমার এক্স অক্ষের সমীকরণ মানে কি, ধরো মানে তোমাদের সঞ্চার পথে বলছিলাম না, সঞ্চার পথ মানে কি ছিল, যে ধরো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই চলবে, যেন একটা নির্দিষ্ট শর্ত মানে চলে। আমার যদি এক্স অক্ষের সমীকরণ দরকার হয় তাহলে আমি এমন একটা বিন্দু দরকার যে বিন্দুটা এক্স অক্ষের উপর দিয়ে চলে, তাই না? এখন বলো, এই চলমান বিন্দু যদি এক্স অক্ষের উপর দিয়ে চলে তার মানে কি হতে পারে দেখো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হতে পারে? এক্স এর মান ধরো 1 হতে পারে, কিন্তু ওয়াই এর মান কি 2 হতে পারবে এক্স অক্ষের উপর থাকতে গেলে? এক্স এর মান, এক্স এর মান 1, ওয়াই এর মান 2 হলে তো এক্স অক্ষের উপর না, সে থাকবে না। তার মানে তার এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 0 হতে হবে। সে যদি এক্স এর মান 3 হয় তাহলে ওয়াই এর মান 0 হতে হবে। মানে যাই হোক না কেন, এই বস্তুটা যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে তার স্থানাঙ্কে এক্স এর মধ্যে কিছু একটা থাকবে আর ওয়াই এর মান সবসময় 0 হবে। এটা কি বুঝছো? তার মানে এটাকে বলতে পারি আমি, আচ্ছা তাহলে y ইকুয়াল টু 0, এই এটা একটা সরলরেখা না? এই সরলরেখাটা এমন সব বিন্দুকে নির্দেশ করবে যাদের y এর মান সবসময় 0। আর x অক্ষের উপর সবার y এর মান 0 না? x অক্ষের উপর যে কোনো বিন্দু নাও না কেন তোমার সবার y এর মান সবসময় 0 না? জি ভাইয়া। তাহলে আমি বলতে পারি y ইকুয়াল টু 0 হচ্ছে এমন সব বিন্দু সমীকরণ যারা এমন ভাবে চলে যেন তাদের y সবসময় 0 হয়, মানে তারা সবসময় আসলে x অক্ষের উপর থাকে, এই জন্য x অক্ষের জন্য y ইকুয়াল টু 0। এটা মনে রাখবা। এটা কি ক্লিয়ার সবার কাছে? মানে এক্স অক্ষের উপর ওয়াই জিরো, তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো যে সরলরেখা সমীকরণ সেটা সবসময় এক্স অক্ষের উপর থাকবে। এটা সবার কাছে ক্লিয়ার? জি জি বুঝতে পারছি, বাট আপনি জি ভাইয়া বলছিলেন বুঝতে একটা পারছি। সূত্রে, মানে এটা সহজে যাতে গুণ আছে এরকম একটা কিছু বলছিলেন, বাট আচ্ছা, বুঝলাম না ওই ব্যাপারটা। আচ্ছা ওইটার কথা বললাম না, যে তুমি সঞ্চার পদ্ধতি চিন্তা করবা, তুমি মনে মনে চিন্তা করবা যে আমার এক্স অক্ষের উপর থাকতে গেলে ওয়াই এর মান সবসময় জিরো হতে হবে। আমি সূত্রের কথা বলি না, আমি বলছি তুমি কিভাবে বের করবা যে এই বস্তুটা এক্স অক্ষের উপর থাকবে না। এটা বের করার আরো সিস্টেম আছে, আরো সোজা সিস্টেম আছে আসলে। তোমরা গতদিন তোমাদের আমি দুই বিন্দু সরলরেখা সমীকরণ পড়াইছিলাম না? তুমি চিন্তা করো, এক্স অক্ষের সমীকরণ মানে কি, আমি এমন করতে পারি না চাইলে, দেখো তো 1,0 এই বিন্দুটা এক্স অক্ষের উপর আছে, আবার ধরো 3,0 এই বিন্দুটা এক্স অক্ষের উপর আছে, তাহলে এই দুই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ আসলে এক্স অক্ষের সমীকরণ হবে না? তুমি সূত্র দিয়ে মনে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে এই দুই বিন্দুতে আমি সরলরেখা সমীকরণ বের করো, তাহলে x মাইনাস এক্স ওয়ান, ধরো এটাকে x1 ধরলাম, তারপর হচ্ছে x1 মাইনাস এক্স টু, x1 মাইনাস এক্স টু হচ্ছে তোমার x1 মাইনাস এক্স টু হচ্ছে 3, তারপর y মাইনাস y1, y মাইনাস y1 কত, y1 হচ্ছে তোমার এখানে 0, আর y1 মাইনাস y2, y1 মাইনাস y2। এখন এটা হলে একটা সমস্যা লাগবে তোমাদের, এটা 0/0 চলে আসে, তো এই কারণে এই জিনিসটাতে আমি আসলে দেখাতে চাই না। এটা আরো অনেক অসংজ্ঞায়িত। না, অসংজ্ঞায়িত, হ্যাঁ ঠিক আছে, বাট এখানে একটা ইস্যু আছে যে এটাকে তুমি যদি ট্রিট করো যে না ঠিক আছে আমি এটাকে এভাবে ট্রিট করবো না, আমি এটাকে এভাবে ট্রিট করবো যেটাকে আমি যা ছিল এটা গুণ করে দিব ওই পাশে, তাহলে এটা y ইকুয়াল টু 0 আসে। এই জন্য এটা ফর্মুলা দিয়ে দেখানো উচিত না, এটা একটা মানে স্পেশাল কেস। এই জন্য তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা এটাকে এভাবে চিন্তা করবা যে এক্স এর উপর একটা বিন্দু থাকতে গেলে সবসময় এক্স এর মান কিছু একটা থাকবে আর ওয়াই এর মান সবসময় 0 হবে। তার মানে এক্স এর উপর থাকলে ওয়াই ইকুয়াল টু সবসময় 0। এটা আরেকটা ব্যাখ্যা আছে, একটু পরে যাবো আমি। ঠিক আছে, এটা কি বুঝছো সবাই? ঠিক আছে। এটা কি ক্লিয়ার জি সবার কাছে? বুঝতে পারছি। এটা মনে রাখবা যে ওয়াই এক্স এর উপর থাকতে গেলে ওয়াই এর মান সবসময় 0 হবে। এটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। এখন বলো, এক্স অক্ষের সমান্তরাল যদি যে কোনো একটা রেখা হয় তাহলে তার সমীকরণ কিভাবে বের করবা? এখন আমরা একটু আগে বললাম যে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণে কি হবে, ওয়াই ইকুয়াল টু 0 হবে, কারণ ওয়াই এর মান সবসময় 0 থাকবে। এবার চিন্তা করো, তোমাকে বললাম আমার কাছে একটা সরলরেখা আছে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এই বস্তুটা সবসময় এক্স অক্ষের সমান্তরাল হবে।
তার মানে তোমাকে এইভাবে চিন্তা করো, ধরো এটা যদি মূলবিন্দু হয় তাহলে এই যে দূরত্বটা থাকবে এক্স অক্ষের সাথে তার যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় ফিক্স থাকবে না? সমান্তরাল হওয়ার মানেই তো এটা, যে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সবসময় ঠিক ফিক্স থাকে না? এখন চিন্তা করো যে এটা যদি দূরত্ব সবসময় ফিক্স থাকে এবং আমি এই দূরত্বটার নাম যদি দেই বি, তাহলে চিন্তা করো এই সরল রেখার উপর যে কোনো বিন্দু যদি নেই, আমি ধরো এখানে একটা বিন্দু নিলাম পি, এক্স কমা ওয়াই, এখানে আর যাই হোক না কেন এটা এক্স যে কোনো কিছু হইতে পারে, মানে ধরো এইভাবে চিন্তা করো যে এটা এক্স ওয়ান হইতে পারে, বাট ওয়াই এর মান সবসময় বি হবে না। আমার কথাটা কি বুঝছো? মানে এখানে যেমন ছিল যে তোমার এখানে এক্স অক্ষের সমীকরণে যেমন এক্স যা ইচ্ছা হইতে পারতো, ওয়াই এর মান সবসময় জিরো হইতে হইতো, তেমনি এখানে আমি বলতে পারি আসলে এক্স যা ইচ্ছা হইতে পারে, বাট ওয়াই এর মান সবসময় বি হইতে হবে। এটা কি বুঝছো? এই জন্য আমরা এটা এখান থেকে বলতে পারি যে এক্স অক্ষের যে কোনো সমান্তরাল সরলরেখা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি। এখানে বি এর পরিচয় কি? বি হচ্ছে একটা ফিক্স দূরত্ব, এক্স অক্ষ থেকে একটা ফিক্স দূরত্ব থাকবে। এটা কি সহজে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে উল্টাটা সোজা। উল্টাটা বলতে আমি কি বোঝাচ্ছি, যে এবার ধরো এক্স অক্ষ না, এবার আমি ওয়াই অক্ষের দিকে যাই। এখন চিন্তা করো যে আমি যদি জিজ্ঞেস করি যে ওয়াই অক্ষের সমীকরণ কি, আগের মতো চিন্তা করতে পারো x যে equals 0 হ্যাঁ x equals 0 ওয়াই অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নাও, পি এক্স কমা ওয়াই নাও। এখন চিন্তা করো এক্স অক্ষের ওয়াই অক্ষের বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক্স এর মান যা ইচ্ছা হইতে পারবে না, কিন্তু ওয়াই এর মান যা ইচ্ছা হতে পারে। যেমন এখানে ধরো ওয়াই ইকুয়াল টু 1 হইতে পারে, ওয়াই ইকুয়াল টু 2 হইতে পারে, কিন্তু এক্স সবসময় ফিক্স থাকবে, এক্স ইকুয়াল টু 0 থাকতে হবে। মানে এক্স ইকুয়াল টু 0 হইতে পারে আর ওয়াই এর মান যা ইচ্ছা হতে পারে, এনিথিং। এই যে এখান থেকে তুমি বলতে পারো যে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। সিমিলারলি আমি আসলে এইভাবে বলতে পারি যে এইবারে আমি এক্স অক্ষের সমান্তরাল যে কোনো একটা রেখা নিই, সরি এক্স অক্ষ না, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো একটা রেখা নিই। এটা আগের মতো না, ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া মানে কি, এই যে এই দূরত্বটা সবসময় ফিক্স থাকবে। মানে চিন্তা করো এর উপর যদি আমি যে কোনো একটা বিন্দু নেই, মানে এই এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যে কোনো একটার উপর এক্স কমা ওয়াই একটা বিন্দু নেই, তাহলে এই বিন্দুটার এক্স মানে ভুজ, এই ভুজ সবসময় ফিক্স থাকবে। মানে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে দূরত্বটা সবসময় আসলে ফিক্স থাকবে, তার মানে এই জিনিসটা সবসময় ফিক্স থাকবে, আর ওয়াই চেঞ্জ হতে পারে। এখানে আমি বলতে পারি যে ওয়াই এক্স ইকুয়াল টু একটা ধরো ফিক্স ভ্যালু ধরো নাম দিলাম এ, তাহলে এক্স এর মান দিলাম এ, তাহলে এই ভ্যালুটা সবসময় হচ্ছে ফিক্স থাকবে, এই এটা হচ্ছে তোমার ফিক্স, আর ওয়াই এর মান যা ইচ্ছা হতে পারে। এই জন্য আমি বলতে পারি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, সরি ওয়াই অক্ষের সমান্তরাল, x ওয়াই equal a হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যে কোনো একটা সমীকরণ হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এ। এটা কি বুঝতে পারছো? এটা তোমরা মনে হয় 9 10 পড়ে আসছো, তাও আবার একটু দেখালাম। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি। আচ্ছা, এটা তাহলে But সবাই হ্যাঁ, হ্যাঁ যে সমীকরণ আকারে যখন স্থানাঙ্ক মানে বের করে নির্ণয় করতে বলে, যেমন দুইটা সমীকরণ দেওয়া আছে, ওইখান থেকে আমরা হয়তো ক্লাস 9 10 পড়ছি, তখন ভাই এই দুইটা সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে সেটা অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, আমি অ্যাপ্লিকেশনটা পরে দেখাই। আমার সাথে প্রবলেম দেওয়া আছে, ওটা আমি আচ্ছা দেখাচ্ছি ঠিক আছে। তোমাদের, ঠিক আছে? আমি এটা কি বুঝছো সবাই? তার মানে আমি এটা তোমাদের বলতে পারি যে তোমার যদি এক্স অক্ষের সমীকরণ দরকার হয় তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো একটা রেখা দরকার হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা ধরে নিই বি, মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, এই বিটা হচ্ছে একটা ফিক্স ভ্যালু। সিমিলারলি আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল দরকার হয় তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এখানে এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল যদি কিছু একটা হয়, দূরত্ব থাকে এ, তাহলে আমি এটা বলতে পারি এক্স ইকুয়াল টু এ। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি, অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন তো দেখানোর জন্য বলা আর কি, থিওরি তো দেখানো অ্যাপ্লিকেশনের জন্য। এই কটা জিনিস কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, অ্যাপ্লিকেশনে গেলে এবার আমি প্রথম প্রবলেমে চলে যাই। এখন একটু খেয়াল করো, আমাকে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের ফর্মের কথা বলছিলাম না গতদিন, যে তোমাদের গতদিন একটা ফর্মের কথা বলছিলাম যে তোমার ঢাল দেওয়া থাকলে আর একটা বিন্দু দেওয়া থাকলে একটা ফর্ম আসবে, তারপর তোমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে একটা ফর্ম আসবে, x1 y1 আর x2 y2 দেওয়া থাকলে একটা ফর্ম আসবে। আজকে শুরু করলাম যদি x অক্ষের সমান্তরাল বলা থাকে একটা ফর্ম আসবে, মানে x অক্ষের সমান্তরাল বললে y ইকুয়ালস টু b, অথবা x অক্ষ নিজেই বললে y ইকুয়াল টু 0, আর y অক্ষের সমান্তরাল বললে y ইকুয়াল টু x ইকুয়াল টু a, আর y অক্ষ নিজেই বললে x ইকুয়াল টু 0। তোমাদের এখনো পর্যন্ত আমি 4টা ফর্ম দেখাইছি, এই 4টা ফর্ম একটু খেয়াল রাখবা, তাহলে আসলে মোটামুটি আপাতত যে মানে আস্তে আস্তে আরো শিখবো, সমস্যা নেই। এই 4টা ফর্ম খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রবলেমটা দেখো, আমাকে বলা হয়েছে যে দুইটা সরল রেখার উভয়ই, একটু খেয়াল করো, দুইটা সরল রেখা আছে, উভয়ই 4,7 বিন্দু, মানে দুইটা সরল রেখার কথা বলা আছে যারা দুইজনই 4,7 -7 বিন্দু দিয়ে যায়, এবং এরা এক্স অক্ষের সমান্তরাল, একজন হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং অপরজন হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। একটু বুঝো ভালো করে, যে আমার কাছে দুইটা সরল রেখা আছে, দুইজনই আসলে 4,-7 বিন্দু দিয়ে যায়, এবং দুইজনই আসলে ওয়াই অক্ষের সমান্তরাল, একজন হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আরেকজন হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব। তাহলে সরল রেখা দুটোর সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই।
আচ্ছা এখন একটু খেয়াল করো, আমি যদি এটা ছবি আঁকার চেষ্টা করি তাহলে আমাকে বলা হয়েছে যে আমার কাছে দুইটা সমীকরণ আছে, একটা একটা করে চিন্তা করো। আমাকে বলা হয়েছে একটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল মানে কি এরকম, হ্যাঁ। এখন চিন্তা করো, তোমাদের একটু আগে বললাম যে y অক্ষের সমান্তরাল হলে x অক্ষ থেকে দূরত্ব সবসময় ফিক্স থাকে, আমি ধরে নিলাম দূরত্ব হচ্ছে a। তোমাদের একটু আগে বললা যে এটা অ্যাপ্লাই করবে কিভাবে, তুমি ধরতে পারো যে আচ্ছা ধরি একটা রেখার সমীকরণ হচ্ছে, মানে এইভাবে বলতে পারো যে y অক্ষের সমান্তরাল যে রেখাটা, y অক্ষের সমান্তরাল রেখাটার সমীকরণ হচ্ছে, সমান্তরাল রেখার ইকুয়েশনটা হচ্ছে তোমার x = a। এটা কি বুঝছো? এটা ধরো এক নম্বর সমীকরণ। এখন আমাকে বলো, আমাকে যেহেতু সমান্তরাল সরলরেখার সমীকরণটা বেরই করতে বলছে, তাহলে আমি যদি কোনোভাবে a এর মানটা বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। এটা কি বোঝা গেছে? আবার জাস্ট খালি এখন a এর মান বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের এখানে আরেকটা এক্সট্রা তথ্য বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই সরলরেখাটা ধরো এক নম্বর সরলরেখাটা 4,-7 বিন্দু দিয়ে যায়। এটা কি ক্লিয়ার সবার কাছে? মানে এই সরলরেখাটা একটা বলা আছে, ধরো এটা হচ্ছে তোমার 4,-7, মানে ধরো এরকম 4,-7 এই বিন্দু দিয়ে যায়। এখন আমাকে একটা কথা বলো, তোমাদের সরলরেখার গ্রাফ সম্বন্ধে আইডিয়া আছে না? যে আমি যে ধরো তোমাদের বললাম যে এইটা একটা সরলরেখা আছে, ধরো x + y - 3 = 0। এই সরলরেখার গ্রাফ হচ্ছে এই এই যে লাইনটা, মানে এই সমীকরণের গ্রাফ হচ্ছে এই লাইনটা। তার মানে আমি আসলে কি বলতে পারি যে এমন সব, মানে এখন চিন্তা করো, আমি যদি এখান থেকে একটা বিন্দু নিয়ে বলি যে আচ্ছা এই বিন্দুটা হচ্ছে তোমার ধরো 2,1, এই বিন্দুটা এই সরলরেখার উপর আছে কি নাই কিভাবে বুঝবা? 2,1 এই সরলরেখার উপর আছে কি নাই কিভাবে বুঝবা? আমি এটা যদি এই সমীকরণটা যদি x এর মান 2 বসাই আর y এর মান 1 বসাই, সমীকরণটা যদি সত্য হয় তার মানে কি এই বিন্দুটা আসলে এই সরলরেখার উপর অবস্থিত। সিদ্ধ এটা কি বুঝছো? তোমরা এটা পড়ছো অলরেডি। তোমাকে বলা হয় যে আমার একটা বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে আমি বিন্দুটা দিয়ে যদি সমীকরণটাকে সিদ্ধ করি, তোমরা সিদ্ধ করা বলে একটা কনসেপ্ট শিখছিলা, যে বিন্দুটা দিয়ে যদি সমীকরণকে সিদ্ধ করি তাহলে সমীকরণটা আসলে সত্য হবে। এই কথাটার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, যে এই বিন্দুটা হচ্ছে 2,1, মানে এই বিন্দুটার x এর ভ্যালু হচ্ছে 2 আর এই বিন্দুটার y এর ভ্যালু হচ্ছে আসলে 1। এখন এই সমীকরণে একটা x আর y এর মধ্যে সম্পর্ক আছে। এখন আমি যদি এই x এর মান আর y এর মানটা এই সমীকরণে বসাই দিই, দেখো তো কত আসে। সমীকরণে আসতেছে 2 + 1 - 3 = 0। লেফট সাইডে আসতেছে কত, 3 - 3 = 0। তার মানে আমি বলতে পারি 0 = 0। তার মানে সমীকরণটা আসলে সত্য হয়েছে। কিন্তু ধরো তোমাকে বললাম একটা বিন্দু আছে তোমার -1,7, একটা বিন্দু আছে, এই বিন্দুটা সরলরেখার উপর আছে কিনা কেমনে বুঝবা? এই বিন্দুটা দিয়ে সরলরেখাটাকে সিদ্ধ করো, সিদ্ধ করলে কি আসে, x এর মান হচ্ছে এখানে -1 আর y এর মান হচ্ছে 7। তাহলে বসায় দেখো, x এর মান -1 + 7 - 3 = 0। তাহলে এখান থেকে আসতেছে তোমার 7 - 4 = 0। তার মানে আসতেছে 3 = 0। তার মানে এই সমীকরণটা আসলে সত্য হয়েছে? 3 = 0 তো হতে পারে না। তার মানে এই যে -1,7 এই বিন্দুটা আসলে এই সরলরেখার উপরে নাই। তার মানে তোমরা এটা অলরেডি জানো যে যদি আমার একটা বিন্দু, একটা সরলরেখা যদি একটা বিন্দুর, মানে একটা বিন্দু যদি একটা সরলরেখার উপর থাকে, এটা শুধু সরলরেখার জন্য না, এটা যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। ধরো তোমাকে বললাম যে এখানে একটা বৃত্ত আছে, ধরো এটা একটা বৃত্ত, ধরো x² + y² = 25। এই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরো 1,5, এই বিন্দুটা আসলে এই বৃত্তের উপর আছে কি নাই কেমনে বুঝবা? এই বিন্দুটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করে দেবে। যদি সিদ্ধ করার পরে সমীকরণটা সত্য হয়, যেমন এটা করি, x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 5, তাহলে এটা কত আসতেছে 25। তাহলে এখান থেকে পাচ্ছি 26 = 25। এটা তাহলে সত্য না, 25 সত্য না। তার মানে এই বিন্দুটা আসলে সরলরেখার উপরে বা এই বক্ররেখার উপরে নাই। এটা তো সবাই জানো, রাইট? জি ভাই, বুঝতে পারছি আপনি কি আচ্ছা, বোঝাতে চাচ্ছেন। তার মানে আমি একটা বিন্দু দিয়ে একটা সরলরেখাকে সিদ্ধ করলে যদি সমীকরণটা সত্য হয়, তার মানে হচ্ছে সরলরেখার উপরে আছে। আবার উল্টা করে এভাবে বলা যায় যে একটা সরলরেখার উপর যে বিন্দুগুলো আছে তাদের দিয়ে তুমি আসলে এই সরলরেখাটাকে সিদ্ধ করলে সমীকরণটা সত্য হবে। তাহলে এখানে চিন্তা করো, আমাকে বলা হয়েছে যে এই যে এক নম্বর সমীকরণ আমি ধরে নিছি এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে x = a। আমাকে আবার এটা বলে দেওয়া আছে যে 4,-7 এই বিন্দুটা আসলে এই সরলরেখার উপর অবস্থিত। তার মানে আমি এই যে 4,-7 এটা দিয়ে যদি এক নম্বর সমীকরণকে সিদ্ধ করি তাহলে সমীকরণটা সত্য হবে, রাইট? তাহলে এক নম্বর সমীকরণ সিদ্ধ করে দেখো, তাহলে x এর মান কত বসাবা 4, মানে এখানে 4,-7 মানে কি, x এর মান বসাবা 4, মানে আমি এখান থেকে বলতে পারি যে x = হচ্ছে 4 আর y = হচ্ছে -7। এখন এটাকে যদি আমি এক নম্বর সমীকরণে বসাই দাও, বসাই দিয়ে দেখো কি আসে। এক নম্বর সমীকরণে খেয়াল করে দেখো শুধু x ই আছে, y বসানোর জায়গা নেই, তাহলে y বসানোর দরকার নেই। তাহলে x এর মান কত বসাবা 4 = 1। এখন এই সমীকরণটা যদি সত্য হইতে হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি না, সুতরাং a এর ভ্যালু কত, 4। এটা কি বুঝছো সবাই? ভালো মতো বুঝি নাই ভাই, আরেকবার বলেন ভাই, যে 4 - 1 এর কাহিনীটা বুঝলাম না। আচ্ছা, একটু খেয়াল করো, আমাকে তোমাদের একটু আগে বললাম যে একটু আগে বললাম যে একটা বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুটা দিয়ে যদি সরলরেখাটাকে সিদ্ধ করি তাহলে সমীকরণটা সত্য হয়, রাইট?
এখন আমাকে তো এখানে বলে দেওয়া আছে যে জি 4, ভাইয়া। -7 এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত, মানে একটা সরলরেখা আছে, এই সরলরেখাকে আমি ধরে নিছি x = a, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা। এখন আমাকে এটা বলে দেওয়া আছে যে 4, -7 এই 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত। আমি তোমাকে বলছি দেখো দুটো সরলরেখা উভয় এই বিন্দুগামী। বিন্দুগামী মানে কি, এই সরলরেখাটা আসলে এই বিন্দু দিয়ে যায়, তার মানে 4, -7 এই বিন্দুটা x = a এই সরলরেখার উপর কোন এক জায়গায় আছে, এই জন্য তো বিন্দুগামী বলছে, রাইট? জি ভাইয়া। তাহলে আমি যদি 4, -7 এই বিন্দুটায় সমীকরণকে সিদ্ধ করি বিন্দুটা দিয়ে, তাহলে সমীকরণটা সত্য হবে না? তো y এর মান কই যাবে ভাইয়া? আর y এর মান এখানে চিন্তা করো, x = a, এখানে তোমার y এর মান নাই, y নাই এই কথাটা মানে y কি? তো নাই। হ্যাঁ শেষ করি। y নাই মানে এটাকে তাহলে হয়তো এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো না 0 * y = a, এটাকে এভাবে চিন্তা করা যায় কিনা যে y নাই মানে y এর জি সহগ ভাইয়া, হচ্ছে জি ভাইয়া, 0। জি ভাইয়া। তাহলে এবার তুমি y এর মান বসায় দাও, তাহলে x এর মান হচ্ছে 4 আর y এর মান 0 * -7, 0 * -7 = a। মানে একটা জিনিস মনে রাখবা যে একটা সমীকরণে একটা জিনিস না থাকা মানে হচ্ছে ওটা তোমার, ওটা নিয়ে মাথা ঘামানো তোমার দরকার নেই, মানে এটা না থাকলে তুমি বসাবা না। ইন এসেন্স অন্যভাবে বলতে পারি যে একটা সমীকরণে একটা রাশি নাই, তার মানে হচ্ছে তার সহগ হচ্ছে 0, তার মানে এখানে যেহেতু y নাই তার মানে y এর সহগ হচ্ছে 0, আর y এর সহগ 0 থাকলে y এর মান বসানো না বসানো আসলে একই কথা। এটা কি সবকিছু ক্লিয়ার? জি। তাহলে আমি এটা বলতে পারি যে তুমি এখানে বসায় দাও, বসায় দেওয়ার ফলে তুমি দেখবা যে এই সমীকরণটা সত্য হওয়া মানে কি 4 = a হইতে হবে, তার মানে এখান থেকে আমি বলতে পারি a এর মান কত আসবে 4। এটা কি সবার কাছে ক্লিয়ার? এখন দেখো আমি জি ভাইয়া। আমি সরলরেখাটার সমীকরণ কি ধরে নিছিলাম, আমি সরলরেখাটার সমীকরণ ধরে নিছিলাম যে x = a, আর এখানে a এর মান কত বের হচ্ছে 4, তাহলে সুতরাং বলতে পারি কি সরলরেখাটার সমীকরণ হচ্ছে x = a। এটা কি বুঝছো? x এর মান 4। সরি 4, a তো না, x এর মান তো 4, তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে x = 4। এটা কি বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু x এর মান 4 কথাটা তা না, এটা হচ্ছে একটা সমীকরণ। তোমাদের একটু আগে যে দেখালাম না যে x = 0, x = a, এরকম একটা সমীকরণ, এটা কিন্তু x এর মান 4 বললো না আবার, ঠিক আছে? অথবা তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে x - 4 = 0, এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি। আচ্ছা সিমিলারলি তোমাকে যদি বলা হয় আরেকটা সরলরেখা আছে না, সেটা হচ্ছে y অক্ষের উপর লম্ব, তাই না? এখন চিন্তা করো আরেকটা সরলরেখা y অক্ষের উপর লম্ব, এই কথাটা মানে কি? y অক্ষের উপর লম্ব মানে কি, এটা যদি y অক্ষের উপর লম্ব হয়, তার মানে এটা y অক্ষের উপর লম্ব হওয়া মানে কি, এটা x অক্ষের সমান্তরাল না? জি ভাইয়া। আচ্ছা x অক্ষের সমান্তরাল হওয়া মানে কি, তোমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি পড়লাম, y = b। তাহলে আমি সরলরেখার সমীকরণটা ধরে নিতে পারি যে আচ্ছা ধরতে পারি যে ধরি y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর সেই লম্ব সমীকরণটা হচ্ছে y = b। এটা কি বুঝছো? এটা 2 নম্বর সমীকরণ। এটা কি ক্লিয়ার সবার কাছে? পরে ভাইয়া y এর মান বসাই দিব না ভাইয়া? হ্যাঁ এখন 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 একটা কথা বলো যে এখানে y অক্ষের উপর লম্ব, কিন্তু আবার এটা আবার বলছে 4, -7 বিন্দু দিয়ে যায়, তো তুমি যেটা লিখতে পারো যে এই সমীকরণটা কি 2 নম্বর সমীকরণ না, তুমি আবার লিখতে পারো 2 নম্বর আবার 2 নং আবার 4, -7 বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী। আর বিন্দুগামী হলে কি হয়, আমি তাহলে যদি b এর মান -7। আমি যদি সিদ্ধ করি তাহলে কাজ শেষ, তাহলে বিন্দুটা সিদ্ধ করো, সিদ্ধ করলে আসবে x বসানোর জায়গা নাই, x বসানোর জায়গা না মানে তুমি মনে মনে চিন্তা করবে x এর সহগ হচ্ছে 0 প্লাস y এর সহগ তো যা ছিল তাই = b, তাহলে x এর সহগ বসা 0 থাকলে মানে এটা x বসানো না বসানো আসলে একই কথা, তাহলে বসায় দেখতে পারো, বাট দরকার নেই কি হুলাই। তাহলে এটা হচ্ছে এরকম আসবে, এটা = b, তার মানে এখান থেকে b এর মান আসবে -7, আর b এর মান যদি -7 আসে তার মানে তুমি y = b মানে কি y = -7, অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে y + 7 = 0। স্ট্যান্ডার্ড ফর্মে রাইট সাইডে 0 রাখতে হয়। তাহলে তোমার দুইটা সরলরেখার সমীকরণ চাইছে, একটা হচ্ছে x - 4 = 0, এটা একটা आंसर, আর একটা সরলরেখার সমীকরণ হচ্ছে x + y + 7 = 0। এটা কি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আচ্ছা সাদ, মানে এবার কি বুঝছো যে আমি আসলে ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করতেছি? জি ভাই, আমি এটাই চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা সবার কাছে ক্লিয়ার না? এটা খুব ইজি জিনিস, এটা তোমাদের অলরেডি জানা থাকার কথা। সো আমি নেক্সট আগাই। আচ্ছা এখন এটা একজন প্রশ্ন করছিল, এটা আসলে অবশেষে ফেরত আসছে, আমরা এটা পড়বো এখন যে একটা সরলরেখার ঢাল হচ্ছে m এবং এটার y অক্ষ থেকে ছেদাংশ, y অক্ষ থেকে খণ্ডাংশ হচ্ছে c, তাহলে সরলরেখাটার সমীকরণ কি? ঠিক আছে, এখন এটা তোমাদের অলরেডি জানা থাকার কথা, আর যদি না জানো তো আমি আবার দেখাই, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। আমার কাছে দেওয়া আছে এই সরলরেখার ঢাল, মানে এটা ধরো একটা সরলরেখা আছে, এই সরলরেখার ঢাল হচ্ছে আমার m, এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এটা y অক্ষ থেকে c অংশ কাটে,
y অক্ষ থেকে সেই অংশ খণ্ডন করা, মানে কি এটা এই y অক্ষ থেকে যে অংশটা কাটছে এই অংশটা হচ্ছে c। এটা কি বুঝছো? তাহলে এই সরলরেখার সমীকরণ যাইছে, মানে জি ভাই, এখানে বুঝতে পারছি। এখানে আমার দেওয়া আছে ঢাল ইকুয়াল টু m, এটা দেওয়া আছে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটাকে আসলে y ইন্টারসেপ্ট বলে, এটা ছেদাংশ বলে বা এটাকে বলা হয় y ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে হচ্ছে কত অংশ কাটছে, y ইন্টারসেপ্ট দেওয়া আছে আসলে c। তাহলে এই দুটো জিনিস থেকে আসলে মানে সরলরেখার সমীকরণ বের করতে বলছে। এখন এই সরলরেখার সমীকরণ কিভাবে বের করা যায় তার কোনো আইডিয়া আছে? আমরা তো অলরেডি অনেকগুলো ফর্ম দেখছি। y equal to mx plus c। হ্যাঁ, এটা তো বললা কিভাবে বের করা যায়, মানে এটা কি ঢাল বদল? বের করে আর ঢাল তো দেওয়া আছে। del x by আপনি কি del আমাদের y। কাছে প্রতিবেদনগুলো জানতে চাইতেছেন? হ্যাঁ, এটা খুব সোজা একটা জিনিস, একটু চিন্তা করো পারবা। মানে হচ্ছে y equal to mx plus c টা বের করব। হ্যাঁ, এটা কিভাবে আসে? হ্যাঁ, এটা কিভাবে আসে? তোমাদের গত ওই দিন যে এটা del y এর জায়গায় মান বসাবো আর del x এর জায়গায় মান বসালেই তো আসে পড়বে। ডেল ওয়াই কত এখানে? ডেল ওয়াই বের করতে হলে এখানে আরেকটা বিন্দু এখানে লাগবে না? চলমান বিন্দু নিব হ্যাঁ। x, y। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটা আর সুন্দর করে চিন্তা করা যায়, একটু খেয়াল করো। আমাকে বলে দেওয়া আছে না যে y ইন্টারসেপ্টটা হচ্ছে c, মানে y অক্ষের ছেদাংশ c। তাহলে বলো y অক্ষের ছেদাংশ যদি c হয় তাহলে এই যে এই বিন্দুটা কত বলতে পারবে? কালো বিন্দুটা y এর সি মান কমা জিরো 0,c না? না 0,c। এটা কি বুঝছো? দেখো y অক্ষ থেকে যদি c অংশ কাটে তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে c, এই কালো কালো করা দৈর্ঘ্যটা হচ্ছে c। আর এই বিন্দুটা যদি y অক্ষের উপর, আর y অক্ষের উপর কিছু থাকলে এটা 0 থাকে, মানে আমি বলতে পারি যে এই বিন্দুটা হচ্ছে 0,c। তার মানে আমি এটা বলতে পারি যে আমার এই সরলরেখার ঢাল হচ্ছে m এবং এটা হচ্ছে 0,c বিন্দুগামী। এটা কি বুঝছো? তাহলে প্রথম দিন একটা ফর্ম পড়ছিলাম মনে আছে যে আমার যদি, পরে x y এর মান বস। হ্যাঁ আমার মনে আছে x1, y1 বিন্দু দিয়ে যায় এবং m ঢাল। এই সরলরেখার সমীকরণ কি ছিল? y - y1 = m × x - x1, এটা ছিল না? এখন তোমরা যেটা বলতেছো del y by del x নিয়ে করলে হবে ওটা, বাট এটা দিয়ে করলে আরো ইজি হয়। তাহলে এবার চিন্তা করো যে আমার যেহেতু এই বিন্দুটা হচ্ছে 0,c, মানে 0,c বিন্দুগামী, তাহলে 0,c বিন্দুগামী, তার মানে এটার x1 এর মান হচ্ছে 0 আর y1 এর মান হচ্ছে c। তাহলে বসায় দাও, তাহলে y - y1 হচ্ছে c = m × x - x1 হচ্ছে 0। তাহলে এখান থেকে বের করলে দেখো এক লাইনে চলে আসবে x - c = mx। তাহলে এখান থেকে আমি বলতে পারি y = mx + c। এই সেই তোমাদের বিখ্যাত জিনিস। চলো, এটা আরো অনেকভাবে প্রতিপাদন করা যায়, বাট এটাও ইন্টারেস্টিং। চলো, এটা মনে রাখবা, মানে ফর্মটা মনে রাখবা, তাহলেই হবে। আর যদি কোনো কারণে ভুলে যাও তাহলে চেষ্টা করবা বের করতে। তোমরা আরেকজন যেটা বললে যে চলমান বিন্দু নিব, সেটা নিয়েও করলেও হবে। আমি যদি px, y একটা চলমান বিন্দু নেই, তাহলে এই যে এই বিন্দুর সাপেক্ষে ঢাল বের করা যায়, এই বিন্দুর সাপেক্ষে স্লোপ বের করা মানে হচ্ছে del y by del x। তাহলে del y কত? এই বিন্দুর সাপেক্ষে del y হচ্ছে এই c, এইখানে c আর এটা হচ্ছে x। তাহলে এটা বলতে পারি y - c, আর এখানে del x কত? 0 মাইনাস, সরি x - 0, x - 0, আর সরি এটা হচ্ছে del y by del x। তাহলে del y by del x মানে হচ্ছে ঢাল। তাহলে এখান থেকে করো, এটা কি আসে? y - c / x = m। এখান থেকে একই জিনিস আসবে, y = mx + c। একই জিনিস, সমস্যা নেই, যে হয়েছে বের করতে পারো। বাট এটা মনে রাখবা যে যদি কোনো কারণে ভুলে যাও যাতে করে বের করা যায়। ফর্মটা একটু মনে রাখো। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই clear। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা এই জিনিসটা পড়লাম যে আমার কাছে যদি একটা সরলরেখা থাকে, এই সরলরেখা যদি ঢাল হয় m এবং এটা y অক্ষ থেকে c অংশ কাটে, তাহলে এই সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এখন এই সরলরেখার এটার কিছু স্পেশাল কেস আমরা দেখব, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো। এখন আমাকে বলো, যদি একটা সরলরেখা মূল বিন্দুগামী হয় তাহলে তার সরলরেখার সমীকরণ কেমন হতে পারে? মূল বিন্দুগামী। এখন মূল বিন্দুগামী মানে কি? মূল বিন্দুগামী মানে হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু কি 0, 0 না? বিন্দু। এখন চিন্তা করো এটাকে দুইভাবে বের করা যায়। তোমরা প্রথম দিন পড়ছিলাম, দেখো মূল বিন্দু গামী মানে হচ্ছে 0, 0 দিয়ে যায় এবং এটা ঢাল যদি আমি m ধরে নেই, তো তোমরা প্রথম দিন কি পড়ছিলা? y - y1 = m × x - x1 ছিল না? তো এখান থেকে বের করো, এখান থেকে মূল বিন্দু হচ্ছে 0, 0 বিন্দু দিয়ে যায় এবং এটা ঢাল হচ্ছে m। তাহলে এখান থেকে বসায় দাও, এই বিন্দুতে বসায় দিলে কি আসবে? y - 0 = m × x - 0। এটাকে থেকে বলতে পারো y = mx। তোমরা এই জিনিসটাও করছো যে y = mx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বাট এটাকে খুব সিম্পলি আগের যে ফর্মুলা শিখছো এটা দিয়ে বের করা যায়। আবার এটাকে y = mx + c এর একটা স্পেশাল কেসও বলা যায়। কেন? কারণ চিন্তা করো, মূল বিন্দু দিয়ে যাওয়া মানে কি? এই বস্তুটা মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেলে তার y অক্ষের ছেদাংশ কত বলতে পারবা? জি। তাহলে y অক্ষের ছেদাংশ c = 0। হ্যাঁ,
ওয়াই অক্ষের ছেদাংশ সি এর মান 0, মানে ওয়াই অক্ষ থেকে কোনো অংশ সে কাটে নাই, তাহলে আমার সমীকরণটা কি হবে? y = mx + 0, কারণ সে ওয়াই অক্ষ থেকে কিছু কাটে না, এই জন্য এটা হচ্ছে y = mx। দুইভাবে তুমি চিন্তা করতে পারো। এটা কি ক্লিয়ার সবার মানে কাছে? যদি ভাইয়া মূল বিন্দুতে যায় তাহলে সমীকরণ হবে y = mx, এখানে হ্যাঁ। c এর কোনো ভ্যালু নাই। তাহলে সি নাই, সি হচ্ছে 0। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে মোটামুটি এটা রিলেটেড একটা প্রবলেম আমার কাছে আছে, ওটা নিয়ে আগাতে পারি। একটু খেয়াল করো, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ এখন আমাকে বলা হয়েছে এখানে একটা আদর্শ সমীকরণ দেওয়া আছে, তোমাদের বলছিলাম না এই যে স্ট্যান্ডার্ড ফর্মে সবসময় দেওয়া থাকবে, এই একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে 3x - 2y + 6 = 0। এখন এখানে বলা হয়েছে সরলরেখাটির ঢাল এবং y অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। মানে তোমার সরলরেখার ঢাল চাইছে আর y অক্ষ থেকে কত অংশ কাটছে সেটা নির্ণয় করো। কিভাবে বের করবা? ভাই, একটু টাইম দেন ভাই, বের করতেছি। mx মানে প্লাস সি ওইটার আকারে মানে করে তারপর এক্স্যাক্টলি, চিন্তা করো। এখন তোমাদের একটু আগে আমরা পড়াইলাম যে y = mx + c। এখন চিন্তা করো, m এর পরিচয় কি ছিল? ঢাল। ঢাল। আর c ছিল তোমার y অক্ষের ছেদাংশ, তাই না? এখন চিন্তা করো জি। যে আমার যদি তাই হয়ে থাকে, একটু খেয়াল করো, এখানে y এর সামনে কিছু নাই, y এর সামনে 1 আছে, আর x এর সামনে যে আছে সেটা হচ্ছে ঢাল, আর ধ্রুবক পদটা হচ্ছে ছেদাংশ। অ্যান্সার কি? আমি অ্যান্সার দেখতেছি, আমি অ্যান্সার হচ্ছে সম্ভবত 2/3 আসবে, 3/2 আসবে। তো বের করো অ্যান্সার, বের করা তো আমি 3/2 আর 6 ভাই, হ্যাঁ। y অক্ষের খণ্ডিতাংশটা হবে ভাইয়া 3 আসবে। আচ্ছা বের করি আমি, সমস্যা নেই। তাহলে y = mx + c এর মতো বানাও, তাহলে তুমি চিন্তা করো, 3। তাহলে হচ্ছে তোমার 3x + 6 = 2y। তাহলে আমি এটা এখান থেকে বলতে পারি যে 2y = হচ্ছে তোমার 3x + 6। কিন্তু এটা খেয়াল করো, তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে, দেখো এখানে 2y আসছে, এখানে বলে থেমে যাওয়া যাবে না, এখানে y এর সাথে কিছু নাই, মানে তোমরা y = mx + c পড়ছো না, তাহলে y = mx + c, তাহলে y এর সাথে কিছু নাই, তাহলে এই আমার y এর সাথে যে 2টা ছিল, 2টা আছে, এটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা আসবে তোমার 2 দিয়ে ভাগ করে দিলে আসবে তোমার 3/2x + 3। এবার এটার সাথে কম্পেয়ার করতে পারো, যেবার আমি এটার সাথে y = mx + c কম্পেয়ার করি, y = mx + c। তাহলে দেখো y এর সাথে কিছু নাই, y, এখানে x এর সাথে যে থাকবে সেটা ছিল এখানে ঢাল, mটা হচ্ছে ঢাল, তাহলে এখানে ঢালটা হবে তোমার 3/2, আর এখানে বাকি যেটা ছিল সেটা হচ্ছে ছেদাংশ, তার মানে c বা ছেদাংশ হচ্ছে, ছেদাংশ না, এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ, ছেদাংশ হচ্ছে 3। এটা কি বুঝছো? জি ভাইয়া। তার মানে এরকম যে কোনো একটা আদর্শ সমীকরণে দেওয়া থাকলে আমি এখান থেকে বের করতে পারবো না যে তার ঢাল কত, ছেদাংশ কত। এটা কি জি বুঝছো? ভাই। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস পড়ে আসছিলা এবং একটা জিনিস খেয়াল করো যে এখানে দেখো যে আমি এই ফর্মটা ব্যবহার করে ঢালটা খুব সহজে বের করতে পারছি। এখন তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে একটা জিনিস খুব বেশি করে দেখবা, সেটা হচ্ছে একটা সরলরেখার ঢাল। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা সময় একটা সরলরেখার ঢাল দিয়ে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, মানে ঢাল তাড়াতাড়ি বের করতে পারে অনেক কাজে। এই জন্য ঢাল বের করার একটা শর্টকাট আমরা পড়বো, মানে শর্টকাটটা আসলে স্পেশাল কিছু না, তোমরা এখানে যেটা করলে এটাই, তুমি এই সরলরেখার সমীকরণ দেখে ধুম করে ঢাল বের করে ফেলতে পারবা। এটা একটু খেয়াল করো, তোমাদের সরলরেখার আইডিয়াল ফর্ম বা আদর্শ ফর্ম কি পড়ছিলাম, মানে আদর্শ রূপ কি ছিল? আদর্শ রূপ তোমাদের বলছিলাম এরকম যে সরলরেখার সমীকরণে একটা x থাকে, একটা y থাকে, একটা ধ্রুবক থাকে, x এর সাথে একটা ধ্রুবক, মানে x এর সাথে একটা সহগ থাকে, y এর সাথে সহগ থাকে, আর লাস্টে একটা ধ্রুবক থাকে, মানে এটাকে এভাবে লেখে যে আদর্শ রূপটা হচ্ছে মানে ax + by + c। এখন কথা হচ্ছে, তোমাদের বললাম যে আচ্ছা এই সরলরেখাটা ঢাল কত, আমি ছেদাংশ চাই না, শুধু ঢাল চাইছি। তো এই প্রবলেমটা আগের প্রবলেমের মতোই না, আমি যদি ঢাল বের করতে চাই তাহলে y বের করতে হবে, হ্যাঁ y = mx মানে + y এর c। মানটা বের করে x এর সাথে যেই শকটা থাকবে ওইটা। হ্যাঁ সেটাই, তাহলে আমি একটু খেয়াল করো, তাহলে এখান থেকে y বের করি, তাহলে কি আসে, by = -ax - c। তাহলে এখান থেকে বলতে পারি y = হচ্ছে তোমার -a/b × x প্লাস, সরি প্লাস না, -c/b। তাহলে খেয়াল করো, এইবার আমি এই জিনিসটাকে অরিজিনাল y = mx + c এর সাথে কম্পেয়ার করি। তাহলে খেয়াল করো, এখানে y আছে, y এর সাথে y মিলছে, x এর সাথে x মিলছে, আর এই ধ্রুবকের সাথে ধ্রুবক মিলছে, তাহলে x এর সাথে যে থাকবে সেটাই ঢাল, এখানে x এর সাথে যে m সেটাও ঢাল, তার মানে এখানে আমি বলতে পারি যে এই যে আদর্শ সমীকরণ, এই সমীকরণের ঢাল কত আসবে? ঢাল আসবে -a/b, কারণ এখানে তোমার a/b আছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। তার মানে আমার যেটা একটা আইডিয়াল ফর্ম দেওয়া থাকে, এখান থেকে আমি তাড়াতাড়ি করে যদি এই ক্যালকুলেশনটা তুমি করে বের করে নিতে পারবা ঢাল, সমস্যা নাই। কিন্তু তোমাদের আবার বলতেছি যে পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখবা যে ঢাল খুব তাড়াতাড়ি বের করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ, মানে ঢাল বের করে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবা। এই জন্য একটা আদর্শ সমীকরণ দেওয়া থাকে, তুমি যাতে ধুম করে বলে দিতে পারো যে ঢাল কত। এই জন্য এটার জন্য এটা মনে রাখবে, চিন্তা করো এই এর পরিচয় কি ছিল? এক্স এর সহগ না,
আর বি এর পরিচয় কি ছিল? ওয়াই এর সহগ না? তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে একটা সরলরেখার সমীকরণে ঢাল হচ্ছে, এখানে মাইনাস চিহ্ন আছে একটা মাইনাস, উপরে এক্স এর সহগ আর নিচে ওয়াই এর সহগ। এটা কি বুঝছো? এটা তোমরা ফর্মালি পড়ো, বাট এটাকে আমি একটু শর্টকাট হিসেবে বললাম। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, অথবা তুমি চাইলে বেরও করে নিতে পারো, তোমাদের ইচ্ছা। তার মানে এটা মনে রাখবা যে আমার যদি যে কোনো একটা র্যান্ডম সরলরেখার সমীকরণ দেওয়া থাকে আদর্শ সমীকরণে, তাহলে সরলরেখার ঢাল কত? ঢাল হবে তোমার মাইনাস এক্স এর সহগ। তোমরা কি এটা 9 পড়ছো? হ্যাঁ ভাইয়া বলছিল শিখছিলাম। এটা হচ্ছে ওয়াই এর সহগ। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি। এইবার আমাকে জি, বলো যে ধরো 3x - 6y + 5 = 4 = 0, এটার ঢাল কত? প্র্যাকটিস আর কি, প্র্যাকটিস প্রবলেম বের করে নিই। করো। মুখোমুখি তো বলা যায়। মাইনাস x এর সহগ কত? 3 Half. 3। আর y এর সহগ কত? 6 -6 -6. এক্স্যাক্টলি, এটা মনে রাখবা, এটা -6। কারণ হচ্ছে তোমাদের বলছিলাম আদর্শ Half. এটা হচ্ছে তোমার হাফ আসবে। তা দেখো আদর্শ সমীকরণের ফর্মটা ছিল ax + by + c, এখানে কিন্তু সব প্লাস। তার মানে এই যে -6 আসছে, এটা তুমি -6 হিসেবে চিন্তা করলে হবে না, তোমার এটাকে এভাবে চিন্তা করতে হবে 3x + -6y + 4 = 0। তার মানে এখানে x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে -6। তার মানে এটা তোমার ঢাল আসবে x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে -6। এটা ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এটা সবার কাছে ক্লিয়ার সত্যি? জি ভাইয়া সত্যি ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে বলো যে 3x = 4, এটার ঢাল কত? 3 না না না, অসংজ্ঞায়িত। এক্স্যাক্টলি, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন? ওয়াই নাই। y নাই। এখন তোমাদের বলছি কি y নাই মানে কি? 0 মানে y নাই মানে হচ্ছে 0 * y - 4 = 0। এটাকে আদর্শ ফর্মে নিয়ে মানে যাও। 3/0 তার মানে এটা হচ্ছে তোমার 3/0, আর 3/0 হচ্ছে তোমার অসংজ্ঞায়িত। ঠিক আছে? এই জন্য এটার বলতেছি এই ঢালটা হচ্ছে 9। ঠিক আছে? এখন এটাকে তুমি অসংজ্ঞায়িত বলতে পারো। এখন এটাকে আরেকটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। একটা জিনিস খেয়াল করো, তোমাদের গতদিন বলছিলাম যে ঢাল মানে কি ছিল মনে আছে? যে আমি তোমাদের গতদিন বলছিলাম যে ধরো এখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখা বায়ে বায়ে তুমি যদি এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চাও, তাহলে তোমার যে পরিমাণ কষ্ট করতে হবে সেই কষ্টটা একটা পরিমাপ করছিল ঢাল। তাহলে দেখো এখান থেকে তুমি যদি এই সরলরেখা বায়ে বায়ে উপরে উঠতে চাও, পজিটিভ দিকে যেতে চাও, তাহলে তোমার একটা কষ্ট করতে হবে। এই কষ্টটা হচ্ছে ঢাল। এই এই সরলরেখার যত বেশি ঢালু হবে তত তোমার কষ্ট বেশি হবে। এবার চিন্তা করো 3x = 4, এই সরলরেখাটা মানে কি দেখো তো? x = 4/3 না? আর তোমাদের আমি একটু আগে বললাম যে একটা সরলরেখা x = a, মানে x = a, এই কথাটা মানে কি? y অক্ষের সমান্তরাল না? জি। এবার আমাকে বলো, এইবার চিন্তা করো, এবার তোমার এটা y অক্ষের উপর, y অক্ষের সমান্তরাল হচ্ছে x এর উপর লম্ব। এবার তুমি এখানে দাঁড়ায় আছো, এই সরলরেখাটা বায়ে বায়ে তুমি যদি x অক্ষের পজিটিভ দিকে যেতে চাও, তুমি কখনো কি যেতে পারবে? সারা জীবন খালি উপরে উঠতে হবে না? জি। এই জন্য এই সরলরেখাটা ঢাল আসলে এক হিসেবে চিন্তা করলে বলতে পারো ইনফিনিট ঢাল। ঠিক আছে? ইনফিনিট ঢাল মানে কি তোমার অসীম পরিমাণ কষ্ট করতে হবে। এখন ইনফিনিট ঢাল কথাটা বলা ঠিক না, কারণ হচ্ছে এটা তুমি অসীমভাবে উপরে উঠবে না, নিচে নামবে, এটা একটা প্রবলেম। এই জন্য এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে অসংজ্ঞায়িত ঢাল। ঠিক আছে? আমরা এটা নিয়ে আর আপাতত করবো না, এটা হচ্ছে তোমার অসংজ্ঞায়িত ঢাল। তার মানে অন্যভাবে বলতে পারি, দেখো তো একটা সরলরেখা ঢাল অসংজ্ঞায়িত হওয়া মানে হচ্ছে সেটা y অক্ষের সমান্তরাল না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে বলো যে ধরো তোমাকে বললাম যে y = 6, এই সরলরেখার ঢাল কত? এই যে এটা বক্স করাটা, ফর্মুলা দিয়ে বের করো তারপর। 0 হ্যাঁ, এই সরলরেখার ঢাল হচ্ছে 0। কেন? কারণ তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে y নাই X মানে, এর মান নাই। হ্যাঁ, এখানে 0/6 এরা বলতে পারি 0x + 1 * y - 6 = 0। এটাকে আইডিয়াল ফর্মে নিয়ে যাও, আদর্শ রূপে নিয়ে যাও। নিয়ে গেলে এটা আসে, তাহলে x এর সহগ x এর সহগ হচ্ছে 0 আর y এর সহগ হচ্ছে 1, তাহলে এটা সহগ, এটা ঢাল হচ্ছে 0। এখন এটাকে আরেকভাবে চিন্তা করা যায়। আমি এইখানে যেমন एग्जांपल দিলাম অসংজ্ঞায়িত ঢাল। এবার চিন্তা করো y = 6 মানে কি? তোমাদের একটু আগে পড়ালাম y = b, এটা ছিল আসলে তোমার y অক্ষের x অক্ষের সমান্তরাল রেখা। এখন দেখো x অক্ষের সমান্তরাল ধরে একটা রেখা আছে, এই সরলরেখা বায়ে বায়ে তুমি যদি x অক্ষের মানে পজিটিভ দিকে যেতে চাও, তোমার কি কোনো কষ্ট করা লাগবে? এটা ফ্ল্যাট গ্রাউন্ড, না। তোমার ফ্ল্যাট একদম গ্রাউন্ড, free। তুমি ইচ্ছা মতো যেতে পারবে। এই জন্য এই সরলরেখার কোনো কষ্ট হবে না, তোমার কষ্ট হচ্ছে 0। এই জন্য এইভাবে চিন্তা করতে পারো যে এই সরলরেখার ঢাল হচ্ছে এই কারণে 0। এটা কি বুঝছো? আর এখানে সরলরেখার ঢাল হচ্ছে অসীম, কারণ হচ্ছে
এখান থেকে তুমি আসলে এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে তোমার অনেক কষ্ট করতে হবে, মানে অসীম পরিমাণ কষ্ট করতে হবে। যদিও অসীম বলা ঠিক না, অসংখ্যায়িত বলবো আপাতত। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই ক্লিয়ার। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাদের নেগেটিভ ঢাল, এই কথাটার সাথে তোমরা পরিচিত তো। এখন তোমাদের একটু আইডিয়া দেই, তোমাদের একটু দেখি তোমাদের ইনটিউশন কেমন আছে। বলো তো এইখানে সরলরেখাগুলোর মধ্যে কোন সরলরেখার ঢাল নেগেটিভ? এটা ধরো 1 নাম্বার রেখা, এটা ধরো 2 নাম্বার রেখা, এটা ধরো 3 নাম্বার রেখা। কোন সরলরেখার ঢাল নেগেটিভ বলতে পারবা? কোনো কোণ টোন না দেওয়া থাকলে। 3 নাম্বার। কেন? এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তো এই জন্য বললাম। হ্যাঁ এইভাবে বলা যায়, হ্যাঁ সুন্দর একটা কথা বলছো, এইভাবে বলা যায়। তুই তোমাদের বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটা ট্যানজেন্ট নিলে সেটা পাওয়া যায় ঢাল। তাহলে চিন্তা করো এইটা হ্যাঁ, দুইজন। হ্যাঁ বলো বলো। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইজনকেই তুমি যদি নাও, তাহলে এই দুইটা কোণে আসলে সূক্ষ্ম কোণ, মানে এই থিটা যে ভ্যালুটা পাওয়া যায়, এই থিটা হলো হচ্ছে সূক্ষ্ম কোণ। এখন চিন্তা করো ট্যান থিটা, এটা যদি থিটা সূক্ষ্ম কোণ হয় তাহলে এই মানটা সবসময় পজিটিভ হবে না? 1 এর কম। জি ওয়ানের কম না, ওয়ানের কম না। এটা এটা ভুল করো না। ট্যানের মান কিন্তু ট্যানের রেঞ্জ হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি। এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অ্যাকচুয়ালি এটা ভুল। 0 হচ্ছে কম না, এটা যা ইচ্ছা হতে পারে, সমস্যা নাই। বাট একটু খেয়াল রাখবে যেটা হচ্ছে পজিটিভ, সূক্ষ্মকোণ হলে এটা সবসময় পজিটিভ, ঠিক আছে? এখন খেয়াল করো স্থূলকোণ হলে জিনিসটা নেগেটিভ কেন? কারণ তোমরা পড়ছিলাম মনে আছে স্থূলকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে কোণটা, আর স্থূলকোণ হলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে না? সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ কে শুধু সাইন পজিটিভ না? এই জন্য সেকেন্ড কোয়ার্টারে থাকলে এটা যেহেতু স্থূলকোণ, আর স্থূলকোণের জন্য আসলে ট্যান থিটার ভ্যালুটা আসবে নেগেটিভ। এভাবে চিন্তা করতে পারো, সমস্যা নাই, আমি না করতেছি না। বাট এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা করা যায়। তোমাদের যে কষ্টর কথা বলতেছিলাম না, তা কষ্ট দিয়ে চিন্তা করো। হ্যাঁ এখানে খেয়াল করো যে আমার এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমি তোমাদের বলতেছিলাম যে জিনিসটা যদি আমি কষ্ট দিয়ে চিন্তা করি তাহলে এটা খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা করা যায়। কেমন? তোমাদের বলতেছিলাম যে আমাদের এখানে যে ধরো এখানটা সরলরেখা আছে, আমি তোমাদের কতদিন বলছিলাম যে এই সরলরেখার ঢাল কিভাবে বোঝা যায়? যে সরলরেখার বায়ে বায়ে যদি আমি এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চাই তাহলে যে কষ্টটা হবে সেই কষ্টটাকে আমি বলতেছিলাম ঢাল। তার মানে এমন যদি হয় যে এই সরলরেখাটার চেয়ে আরেকটু ধরো খাড়া একটা উঁচু সরলরেখা আছে, তাহলে এই সরলরেখা বায়ে বায়ে যদি আমি উঠতে চাই উপর দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চাই, তাহলে আমার কষ্ট বেশি হবে। এই জন্য এটার চেয়ে এটা ঢাল আসলে বেশি। তো এই জিনিসটা আমি আসলে নেগেটিভ স্লোপের জন্য এটা বললাম যে কষ্ট দিয়ে খুব সুন্দর করে চিন্তা করা যায়। কিভাবে? একটু খেয়াল করো যে আমার ধরো এরকম সরলরেখাটা এরকম আছে, তুমি এটা এভাবে ব্যাখ্যা করতে পারো যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে একটা স্থূলকোণ তৈরি করে। এই স্থূলকোণ তৈরি করার কারণে যে এই জিনিসটা আসলে স্থূলকোণের ট্যানজেন্ট অবভিয়াসলি নেগেটিভ হয়, এই কারণে আসলে এই জিনিসটা নেগেটিভ হয়। এটাকে আরেকটু সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারে যে তোমাদের কষ্ট দিয়ে চিন্তা করতে পারো। যে খেয়াল করো যে আমি ধরো এখানে দাঁড়ায় আছি, এখন তোমাদের বলছিলাম যে উপরে উঠতে এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে আমার উপরে উঠতে এই সরলরেখা বাইরে যে পরিমাণ কষ্ট করতে হয়, কিন্তু এখানে খেয়াল করো আমার এখানে কষ্ট করতে হবেই না, বরং আমি আরো বরং এখান থেকে স্লিপ করে নিচে পড়ে যাবো। তার মানে আমি যদি এখান থেকে এই যে এখানে দাঁড়ায় এই মানুষটা যদি এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চায় তাহলে তার কোনো কিছু বায়াতে উপরে উঠা লাগবেই না, বরং সে আসলে স্লিপ করে নিচের দিকে পড়ে যেতে চাবে। এই কারণে তুমি আসলে ছবি দেখে বলতে পারো যে 3 নাম্বার রেখাটা আসলে এখানে চিন্তা করো যে আমি এখানে একটা লোক দাঁড়ায় আছে, তাহলে এই সরলরেখাটা বায়ে বায়ে নিচে তোমার আসলে এক্স অক্ষের পজিটিভ দিকে যাওয়ার জন্য তোমার নিচে তোমার কোনো কিছু বায়ে উপরে ওঠা লাগবে না, বরং তুমি আসলে নিচে স্লিপ করে একে একে পড়ে যাবে। এই জন্য এখানে চিন্তা করতে পারে এই সরলরেখার ঢাল হচ্ছে নেগেটিভ, মানে তুমি চিন্তা করতে পারো এখন তোমার নেগেটিভ কষ্ট হচ্ছে, তার মানে এই জিনিসটা আসলে তোমার কোনো কষ্টই হচ্ছে না, একা পড়ে যাওয়া। ঠিক আছে? সেইভাবে চিন্তা করতে পারো যে আমি এই সরলরেখা 1 আর 2 এটাকে আমি যদি এক্স এর পজিটিভ দিকে যেতে যাই আমাকে ব্যয় ব্যয় উপরে উঠতে হবে, এই জন্য ঢালটা হচ্ছে আমার পজিটিভ, অথবা আমার কষ্ট করতে হবে বেশি করে এই জন্য ঢালটা পজিটিভ। আর যদি এখানে এরকম হয় যে এরকম একটা সরলরেখা এইভাবে থাকে, এই সরলরেখার আমি এক্স অক্ষে এখান দ্বারা যদি এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে চাই, কষ্ট তো করতেই হবে না, বরং আমি আরো একা একা নিচের দিকে স্লিপ করে পড়ে যেতে পারবো। এই কারণে এই জিনিসটা আসলে নেগেটিভ ঢাল, মানে আমার কষ্ট করতে হচ্ছে না, নেগেটিভ কষ্ট করতে হচ্ছে, মানে আসলে আমার আরাম করে নিচে পড়ে যেতে পারবা। এই জন্য এই জিনিসটাকে আমি বলতে পারি চিন্তা করতে পারি নেগেটিভ ঢাল। এখন এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা বললাম এই কারণে হচ্ছে যে ধরো তোমাদের মাঝে মাঝে ফিজিক্সে বা অন্য অন্য কোনো সময় একটা ধরো দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকে, যে বলা হয় যে ভেরিয়েবলের ঢালটা নেগেটিভ। ঢালটা নেগেটিভ হলে তোমার মাথায় এটা আসবে যে আচ্ছা ঢালটা নেগেটিভ হচ্ছে এই গ্রাফটা দেখতে এরকম হবে, ডাউনওয়ার্ড স্লোপিং হবে। কারণ এভাবে চিন্তা করবা যে আমি এখানে ঢালটা নেগেটিভ হওয়া মানে আছে আমি এখানে দাঁড়ায় যদি ডান দিকে যেতে চাই এক্স এর পজিটিভ দিকে যেতে চাই, তাহলে আমার কোনো কষ্ট করতে হবে না, বরং আমি এটা স্লিপ করে নিচে একে একে পড়ে যাবো। এই জিনিসটা তোমাদের ইনটুইটিভলি মাথায় আসা বা ছবি আসাটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই কারণে ফিজিক্সে বা অন্যান্য জায়গায় এই আইডিয়াটা খুবই বেশি কাজে লাগবে। এই জন্য আমি তোমাদের বলতেছিলাম যে ছবি দিয়ে চিন্তা করবা। হ্যাঁ এটা এইভাবে চিন্তা করা যায় যে আমি আসলে এক্স ট্যান থেটা যদি নেগেটিভ হয় তাহলে এটা আমি বলতে পারি যে এটা মানটা নেগেটিভ ঢাল হবে, কিন্তু তাও এই জিনিসটা এভাবে বলা যায় যে এই স্লোপ দিয়ে চিন্তা করে বলা যায়, কষ্ট দিয়ে চিন্তা করে বলা যায়। এই জন্য একটু এটা এইভাবে চিন্তা করে একটু শিখবা, খুব কাজে লাগে জিনিসটা। ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো এখানে একটা কথা বলা হয়েছে যে মূল বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি।
এবং লম্বটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। একটু ভালো করে বুঝো, তাহলে সরলরেখাটা সমীকরণ নির্ণয় করো। এখন আমি ব্যাপারটা আরেকবার আঁকি, আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত। আমাকে এখানে বলা হয়েছে যে আমার কাছে একটা সরলরেখা আছে, ধরো এটা হচ্ছে সেই সরলরেখা। এই সরলরেখা মূলবিন্দু থেকে, এই যে মূলবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্ব, মানে মূলবিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে আমার মূলবিন্দু। মূলবিন্দু থেকে আমি সরলরেখার উপর লম্ব টানছি, এই যে অঙ্কিত লম্ব আঁকছি সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, ঠিক আছে? এবং এই লম্বটা, এবং বলছে লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। এখন এই এক্স অক্ষের ধনাত্মক দিক তৈরিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লম্বটা আলফা কোণ তৈরি করে, সরলরেখাটা না কিন্তু। এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা ভুল করো অনেক সময়, যে এই যে মূলবিন্দু থেকে আমি একটা লম্ব টানছি সরলরেখাটার উপরে, মূলবিন্দু হচ্ছে 0 0, এই সরলরেখার উপর যদি আমি লম্ব টানি একটা লম্ব, ধরো এটা ও পি লম্ব টানি, না ও কিউ দেই, ধরো ও কিউ লম্ব টানছি, এই ও কিউ লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি এবং এই লম্বটা আলফা কোণ তৈরি করে, সরলরেখাটা না, ঠিক আছে? এই দুটো জিনিস দেওয়া আছে তোমাকে, তোমাকে বলা আছে পি দেওয়া আছে আর আলফা দেওয়া আছে। পি এর পরিচয় কি? পি এর পরিচয় হচ্ছে মূলবিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টানছি সেই লম্বটা, আর আলফা হচ্ছে যে লম্বটা টানা হয়েছে সেই লম্বটা এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে। এই দুটো জিনিস তোমাকে দেওয়া আছে, এই দুইটা গিভেন। তাহলে তোমাকে বলা হয়েছে যে সরলরেখার সমীকরণ বের করো। প্রশ্ন মানে সিচুয়েশনটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন এটা একটু কঠিন, একটু চিন্তা করো এটা কেমনে করা যায়। কার কোনো এই মুহূর্তে আইডিয়া আছে? থাকলে বলতে পারো, আইডিয়া থাকলে বলতে পারো। আমি ভাইয়া, চিত্রটা আরেকবার বলেন, আমি আসলে কোশ্চেন বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, চিত্রটা হচ্ছে কোশ্চেন, এটা কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা ফরম্যাট। এখন তোমাকে বলা হয়েছে একটা সরলরেখা আছে, ধরো তোমার এ বি সরলরেখাটা আছে। এই এ বি সরলরেখাটা মূলবিন্দু থেকে আমি এর উপর একটা লম্ব টানছি, মানে মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টানছি ও কিউ। এই ও কিউ হচ্ছে লম্ব এ বি, মানে সরলরেখার উপর একটা লম্ব টানছি ও কিউ। বলা হয়েছে এই যে লম্বটা টানা হয়েছে সেই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি, মানে মূলবিন্দু থেকে সরলরেখার দূরত্ব হচ্ছে আসলে পি। এবং এই যে লম্বটা আঁকা হয়েছে এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। তোমাদের একটা উৎপন্ন করছে। তোমাদের কনফিউশনটা এটা হয় যে তোমার এই সরলরেখা কিন্তু অন্য একটা কোণ তৈরি করছে, সরলরেখার সাথে কোণের সাথে এটা সম্পর্ক করা যায়, কিন্তু আপাতত এটা এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি বলতে চাচ্ছি এই যে লম্বটা আঁকছি সেই লম্বটা আলফা কোণ তৈরি করছে, ঠিক আছে? এই দুটো জিনিস তোমাকে দেওয়া আছে, এই যে লম্বটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং লম্বটা কত কোণ তৈরি করছে সেই কোণটা দেওয়া আছে। তাহলে সরলরেখাটা সমীকরণ বের করতে হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা হুম। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আমি একটা কাজ করি যে এ এটাকে এখানে দিই আর বিটাকে এখানে দিলে আমার একটু হিসাব করতে সুবিধা হবে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, এই সমীকরণটা আমি কিভাবে বের করতে পারি, কার কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। বা এক্স অক্ষে তোমার তো একটা কোণ আছে, টেন টেন এর মান। টেন এর মান বের করার আসলে প্রয়োজন নাই এখানে। হ্যাঁ, টেন বের করে করতে পারো, টেন বের করে তুমি আসলে এখান থেকে অ্যাকচুয়ালি ট্রান্সফার করে ওটারে ঢাল বের করতে পারো। এতে কোনো লাভ আছে ভাইয়া 10 এর মান যদি বের করি? আহামরি না, লাভ নাই তা না, তুমি চাইলে টেন এর মান দিয়ে করতে পারবা, আমি না করি না। তুমি এখান থেকে আসলে এখান থেকে টেন এর মান বের করে সেখান থেকে একটু কাহিনী টাহিনী করে এই লম্বের দৈর্ঘ্য বের করে ঢাল বের করতে পারবো, কিন্তু এত প্যারানোর দরকার নেই। আরেকটা ইজি ফরম্যাট আছে, সেটা দেখাই তোমাদের। ভাইয়া আরেকটা বলি, কথা শুনছিলাম, বলো বলো বলো। ভাইয়া এটা যদি আমরা ওই যে আপনি সেদিন গত ক্লাসে একটা বলছিলেন না, এক্স এ বাই এক্স বি, না এক্স এক্স বাই এ, ডিভাইডেড বাই এ, হ্যাঁ হ্যাঁ, প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1, এটা যদি আমরা এখানে ও বি কে এ ধরি আর ও এ কে যদি বি ধরি, বের করে তারপর হচ্ছে এ বি বের করে ওখান থেকে এখানে কি আমরা এক্স প্লাস ওয়াই বের করবো না? আমার এক্স অক্ষের সমীকরণ দরকার, মানে এই ইকুয়েশনটা আমার দরকার, মানে আমার আমি ফরম্যাটটা ধরে নিতে পারি। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এই কাজটাই করবো, এই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে? ওর কথাটা বুঝছো? একটা খেয়াল করো, আমরা গত দিনটা ফরম্যাট পড়ছিলাম যে একটা সরলরেখা যদি এক্স অক্ষ থেকে এ অংশ কাটে এবং ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটে, তাহলে তো সমীকরণ হয় এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে আমি একটা কাজ করি যে এই সরলরেখাটার সমীকরণ আমি ফরম্যাটে চিন্তা করি। এখন চিন্তা করো যে ও বি এই লেনটাকে আমি ধরতে পারি এ, আর ধরো ও এ এই লেনটাকে ধরলাম বি, ঠিক আছে? এখন খেয়াল করো যে আমি যদি কোনোভাবে এ বের করতে পারি এবং বি বের করতে পারি, তাহলে আমার আগের দিনের জানা ফরম্যাটটা বসে দিলে আমার আসলে সমীকরণটা বের হয়ে যাবে। এখন এটা বের করা একটু ডিফিকাল্ট, এবারে সোজা তা না, একটু খেয়াল করো। আমাকে এই দেখো এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটু খেয়াল করো যে ও বি কিউ, এটা যেভাবে আছে আমি সেভাবে ধরো আঁকি। ধরো এরকম করে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, দেখো তো যে এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজটা দিকে একটু খেয়াল করো, এই জি সমকোণী ভাইয়া, ত্রিভুজটা দিকে ও একটু কিউ খেয়াল করো, বি। ও কিউ বি এই সমকোণী ত্রিভুজটা দিকে খেয়াল করো যে আমার এখানে ঢালিয়ে নিলাম কালার। ধরো এখানে এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটা পজিটিভ দিকের সাথে আলফা কোণ তৈরি করে এসে বলছে। এখন একটা জিনিস খেয়াল করো যে আমি এই যে এই বাহুটাকে ধরে নিছি আসলে এ, তাহলে এটা হচ্ছে এ, আবার এই এই যে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে আমার কাছে পি। তাহলে এখন খেয়াল করো আমি যদি এখান থেকে হিসাব করা, দেখো কজ থেকে কজ আলফা নেই, তাহলে কি আসবে?
কজ আলফা মানে হচ্ছে ভূমি বা অতিভুজ। বলো তো এইখানের জন্য কজ আলফা কি হবে? ভূমি কোনটা আর অতিভুজ কোনটা? পি আলফার বাই জন্য ভূমি হবে ভাইয়া বি কিউ, না ভাই আলফার জন্য ভূমি হবে ওবি আর লম্ব হবে বি কিউ। পি আবার ডিভাইডেড কিউ হ্যাঁ, কি? পি ডিভাইড বাই আলফা। একটা জিনিস মনে রাখবা, তোমাদের এটা উল্টাপাল্টা লাগে আমি জানি। এখন চিন্তা করো, তোমার কোণটা কিন্তু এইখানে। একটা জিনিস মনে রাখবা, কোণের সাথে যে থাকবে সেটা হচ্ছে ভূমি। কোণের ভূমি সাথেটাকে বলে ভূমি, আর কোণের অপোজিটটাকে বলা হয় আসলে লম্ব। লম্ব। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এইখানে চিন্তা করো, আলফা যেহেতু এইখানে, তাহলে আমি এটা বলতে পারি এটা কোণের সাথে হচ্ছে ভূমি হচ্ছে পি। তার মানে কজ ছিল কি ভূমি ও অতিভুজ, তাহলে কজ হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এখন তাহলে ভূমি কত? কোণের সাথেটা হচ্ছে পি, তার মানে হচ্ছে পি বাই এ, অতিভুজ হচ্ছে এ। এটা কি বুঝছো? জি তাহলে এখান থেকে আমি বলতে পারি কিনা দেখো তো, যে এ এর ভ্যালু হচ্ছে তোমার পি ডিভাইডেড বাই কজ আলফা। কারণ আমার দরকার এ এর ভ্যালু, যে এখানে আমার এ এর ভ্যালু দরকার, আমি এ ভ্যালু বসাই দিলে আসলে ওই গতদিন যে ফর্মেটটা করছিলাম সেখান থেকে সমীকরণটা বের করে ফেলতে পারবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটু খেয়াল করো, এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ পাইছিলাম, আরেকটা সমকোণী ত্রিভুজ আসলে পাবো। খেয়াল করো যে আমি আরেকটা কালার দেই, এটা ধরো এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায় না, দেখো তো এ কিউ পি। এখানে আঁকি আমি এটা, একটু খেয়াল করো যে এখানে এরকম একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার ও কিউ, আর এটা হচ্ছে এ। এখন একটা জিনিস বলো তো, যে আমার এই কোণটা যেহেতু আলফা, এই যে এইটা, এই কোণটা যেহেতু আলফা, তাহলে আমার এই যে এই কোণটা কত হবে? একটু বুঝো, আমার এই দুইটা বুঝলাম দুইটা না। দেখা যাচ্ছে জিনিসটা, যে এ কিউ পি এ কিউ ও, মানে এ ও কিউ ত্রিভুজটা দেখা যাচ্ছে। মানে এই যে এই জি ত্রিভুজটাকে আমি এখানে নিয়ে আসছি। তাহলে দেখো এই যে এ টু হচ্ছে আলফা, তাহলে এর পুরোটা মিলে 90 ডিগ্রি না? তার মানে এটাকে বলতে পারি না হ্যাঁ, আমি তাহলে 90 মাইনাস 90 আলফা। মাইনাস আলফা। ঠিক আছে, এখন বলো, আবার এইটা হচ্ছে আবার লম্ব, তাহলে এই কোণটাকে আলফা বলা যায় না? অবশ্যই জি ভাই, 90 ডিগ্রি থেকে যদি আলফা বাদ যায় তাহলে ওটা আলফা হবে শুধু। এটা কি বুঝছো যে এই কোণটাকে আমি আলফা কেন বলতে পারি? এই যে এখানে জি ভাইয়া, এই জি লাল ভাইয়া। কোণটা। এখন চিন্তা করো, আবার আগের মতো চিন্তা করো, আমার দেখো এই যে ও কিউ এর ভ্যালু দেওয়া আছে পি, আর আমি এই যে লম্বা দৈর্ঘ্যটাকে ধরে নিয়েছি বি। তাহলে এখানে বুঝতেই পারতেছো আমার এখানে বি ভ্যালু দরকার, বি এর ভ্যালু দরকার। বি এর ভ্যালু কিভাবে বের করবো? আগের মতো এখানে দেখো আমার যেহেতু এটা আলফা দেওয়া আছে, তাহলে আমি যদি সাইন নেই, দেখো তো সাইন আলফা দিলে কি আসে? তোমাদের বলছিলাম সাইন আলফা আমার হচ্ছে লম্ব বা অতিভুজ। তাহলে এখানে কোনটা হচ্ছে এই জায়গায়, আলফা হচ্ছে এই জায়গায়, তাহলে লম্ব হচ্ছে এই যে এইটা, লম্ব হচ্ছে তোমার পি। পি কিউ বাই ওবি। হ্যাঁ, পি লম্ব হচ্ছে পি আর অতিভুজ হচ্ছে বি। এটা কি ক্লিয়ার সবার কাছে? তোমার আলফা কোণ কিন্তু এখন উপরে, তার মানে লম্ব হবে তোমার কোণের বিপরীত বাহু। তোমাদের এখানে বললাম যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর কোণের সাথের বাহু হচ্ছে ভূমি। তাহলে এখানে আমি বলতে পারি যে তোমার সাইন আলফা হচ্ছে পি বাই বি। তাহলে এখান থেকে দেখো বি বের হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন আলফা। এখন আমি আসলে সবকিছু পাই গেছি। দেখো এ এর মানও পাই গেছি পি বাই আলফা, পি বাই কজ আলফা, বি এর মানও পাই গেছি, আর এখানে এ এর মান পাই গেছি, আর এখানে আমি বি এর মান পাই গেছি। তাহলে আমি গতদিন যে ফর্মেটটা পড়ছিলাম সেই ফর্মেটটা বসায় দাও, তাহলে আমার সমীকরণটা আসলে বের হয়ে যাবে। এখন তাহলে বসায় দিলে কি আসতেছে তোমার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটা ছিল, এখানে বসায় দাও, বসায় দিলে কি আসবে? বসায় দিলে আসবে তোমার এক্স বাই এ হচ্ছে তোমার পি ডিভাইড বাই কজ আলফা, আর প্লাস ওয়াই বাই বি মানে হচ্ছে তোমার পি ডিভাইড বাই সাইন আলফা। এখন এটা তুমি কি করতে পারো, যে ভাগের নিচে ভাগ হইলে এটা আসলে গুণ হয়, মানে এটা উপরে উঠে যাবে। এটাকে তুমি উপরে উঠাই দিলে আসবে তোমার এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইড বাই পি, এটা সমান আসছে 1। এবার তুমি পি দিয়ে গুণ করে দিতে পারো বোথ সাইডে, তাহলে এটা আসবে তোমার এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটাই ছিল তোমার সেই ফর্মেট। এটাকে সবাই ক্লিয়ার? দেখো আমি আলফা আর পি এই দুটা জিনিস দিয়ে আসলে সরলরেখার সমীকরণটা বের করে ফেলতে পারছি। তার মানে আমার এই যে প্রশ্নটা ছিল যে এক্স মূল বিন্দু থেকে তোমার লম্বা দূরত্ব পি আর আলফা দেওয়া আছে, তাহলে তোমার সমীকরণটা হচ্ছে এরকম এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটা কি ক্লিয়ার সবার কাছে? এই ফর্মেটটা মনে রাখবা, কিভাবে আসছে যদি বের করতে মানে মনে রাখতে পারে খুব ভালো। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ক্লিয়ার একদম। আচ্ছা, এটা একটু মনে রাখবা, আমি এটা একটু আবার লিখি, এটা যেহেতু একটু কঠিন এই জন্য আমি একটু আবার লিখি। এখানে তোমার ফিলোসফিটা কি ছিল, শুরুটা কি করছিলাম, যে আমার কাছে একটা সরলরেখা আছে, এই সরলরেখাটা এরকম ছিল। এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে এই মূল বিন্দু থেকে সরলরেখার উপর আমি একটা লম্ব টানছি। এই লম্বটার দৈর্ঘ্য ছিল পি, এবং এই লম্বটা আবার বলতেছি লম্বটা আলফা কোণ তৈরি করে, সরলরেখাটা কিন্তু না। তাহলে এই যে সরলরেখা পাইছিলাম সেই সরলরেখার সমীকরণ ছিল, দেখো এক্স এর সাথে আসবে কজ আলফা আর ওয়াই এর সাথে আসবে সাইন আলফা, এটা যোগ করে তুমি ইকুয়াল টু পি লিখবা। এইটাই হচ্ছে আমার সেই বিখ্যাত সমীকরণ। এইটা একটু অন্যরকম ফর্ম, এটা খুব বেশি যে কাজে লাগে তা না, কিন্তু মাঝে মাঝে কাজে লাগতে পারে, এটা জানে রাখো আর কি। এটা কি ক্লিয়ার সবার কাছে?
জি ভাইয়া। মানে এই সমীকরণ দিয়ে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পল দেখাবো আর কি, মানে এই ইমিডিয়েট এই প্রবলেমের এক্সাম্পল। এটা কি বুঝছো? তার মানে ফর্মটা মনে রাখবা। জি জি ফর্মটা হচ্ছে মূল বিন্দু থেকে আমি একটা সরলরেখার উপর লম্ব টানছি, লম্বটার দৈর্ঘ্য হচ্ছে পি, এবং ওই লম্বটা যে লম্বটা আঁকছি সেই লম্বটা কোণ তৈরি করছে আলফা। সরলরেখাটা কিন্তু না, এটা বারবার বলতেছি, এটা হচ্ছে লম্বের সাথে এই ছবিটা আঁকবা। ঠিক আছে, তোমরা সব কিছু মানে ছবি দিয়ে চিন্তা করবে, তাহলে আসলে ব্যাপারটা আমার কাছে মনে হয় ইজি লাগবে। যে আমি তো জিনিসটা ছবি দিয়ে চিন্তা করলে ইজি লাগবে। তুমি জাস্ট আসলে এই যে এখানে এই বাক্যটা মনে রাখা যতটা বেশি ডিফিকাল্ট, তার চেয়ে এই ছবিটা মনে রাখা খুব ইজি। তুমি একটা ছবি চিন্তা করবে, যে তোমরা নিজেরা নোট খাতায় এটা এটা করার চেষ্টা করবে, যে নিজের নোট খাতায় ছবিটা এঁকে রাখবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে এই, এটা পি পি হচ্ছে এই জায়গাটায়, আলফা হচ্ছে এই জিনিসটা, এভাবে লিখে রাখবে। তাহলে তোমার আমার মনে হয় বেশি লং টার্ম স্টোরেজে থাকবে আর কি। ঠিক আছে, এটা ক্লিয়ার সবার কাছে? মানে ফর্মটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা মনে আছে যে তোমরা এই পোলার স্থানাঙ্কে পড়ছিলে, মনে আছে যে এক্স কজ আলফা আসে, আবার ওয়াই সাইন হ্যাঁ, আলফা হ্যাঁ। আসে। সাইন এটা আলফা। এটা ওইটা দিয়ে মনে রাখতে পারো। এটা কাইন্ড অফ পোলার ফর্মের মতো। ঠিক আছে, এক্স এর সাথে কজ আলফা, ওয়াই এর সাথে সাইন আলফা ইকুয়াল টু ডান সাইডে হচ্ছে দৈর্ঘ্য। এটা পোলার অক্ষের সাথে সম্পর্ক আছে, এটা পরের সময় দেখাবো। ঠিক আছে, আপাতত এটা মানে এই ফর্মটা খেয়াল রাখো, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা এখন প্রবলেমটা দেখাই, এটা একটু খেয়াল করো। দেখা যাচ্ছে সবাইকে? জি ভাই, দেখা যায়। আচ্ছা, আমাকে বলা হয়েছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ জানতে চাইছে, যেটা এক্স অক্ষের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। একটু পর্যন্ত আগে হজম করো, তারপর পরে আগাচ্ছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা খেয়াল করছো, আমি তোমাদের যে ম্যাথই করাই না কেন, এখানে দেখো এরকম করে আমি গোল গোল দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখি। এই অভ্যাসটা করবা, যে কোনো প্রবলেম সলভ করার জন্য তোমার প্রত্যেকটা প্রবলেমকে ভেঙে নিবা, যে এখানে কি কি বলছে, প্রত্যেকটা পার্ট আমি ঠিকমতো বুঝছি কিনা। যে আমি এই লাইন পর্যন্ত দেখতে চাচ্ছি, একটা সরলরেখার সমীকরণ আমাকে চাইছে, কি চাইছে, সরলরেখার সমীকরণ চাইছে, এর মধ্যে কি পয়েন্টটা হচ্ছে এটা অক্ষদ্বয়ের সাথে 8 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা ক্ষেত্রফল তৈরি করে। এরকম করে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে নিজের মধ্যে চিন্তা করা শিখবা, তাহলে আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই অভ্যাসটা করা খুব ইম্পর্টেন্ট, যে একটা প্রবলেমকে ভেঙে ভেঙে নিজের মধ্যে চিন্তা করা। ঠিক আছে, আচ্ছা যাও আবার আগে। আমাকে বলা হয়েছে, একটু আগে খেয়াল করো, আমাকে বলা হয়েছে একটা সরলরেখার সমীকরণ বের করো, যেটা এক অক্ষদ্বয়ের সাথে 8 একক দৈর্ঘ্য বিশিষ্ট, 8 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। ভালো কথা। এবং মূল বিন্দু থেকে ওই রেখার ভাইয়া উপর সাউন্ড আসতেছে। এবং মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আবার বুঝো ব্যাপারটা, আমি একটু আলাদা করে আঁকি, প্রথম অংশটা ছবি একটু আঁকি। আমাকে বলা হয়েছে একটা সরলরেখা আছে, যে সরলরেখাটা এক্স অক্ষদ্বয়ের সাথে, একটু বুঝো, আমাকে বলছে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করে। এখন ধরো এই যে সরলরেখাটা আঁকছি, এটা অক্ষদ্বয়ের সাথে কোন ত্রিভুজ তৈরি করে? এটা না? এটা কি বুঝছো? জি আমার ভাইয়া। এই ত্রিভুজটা তৈরি করে, মানে ধরো তোমাকে নাম দিলাম, এটা ধরো ও, এটা ধরো এ, এটা ধরো বি। তার মানে এটাকে আমি বলতে পারি যে এই যে ও এ বি ত্রিভুজটা, ত্রিভুজ ও এ বি, এই ও এ বি ত্রিভুজটা আসলে 8 বর্গ একক। এখন তোমাকে এইটুক বলছে, প্রথম অংশে এইটুক বলছে, এবং বলছে যে দেখো মূল বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর অঙ্কিত লম্ব, তার মানে এই যে বাকি লাইনগুলো একটু মুছে দেওয়া লাগবে এখন। এই লাইনগুলো বাদ দাও, এই লাইনগুলো থাকলে কনফিউজিং হয়ে যাবে। আচ্ছা, এটা ছবিটা ক্লিয়ার করি। তাহলে আমি বুঝলাম যে ওএবি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আসলে 8 বর্গ একক, এবং তোমাকে বলছে যে মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব, মানে মূল বিন্দু থেকে ওই রেখাটার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এটা বলছে। তাহলে সরলরেখার সমীকরণ বের করো। প্রশ্নটা কি বুঝছো সবাই? প্রশ্নটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। এখন খেয়াল করো, আমরা একটু আগে একটা ফরম্যাট দেখে আসছি, যে এখানে বলা ছিল যে এই যে লম্বটা দৈর্ঘ্য, মানে মূল বিন্দু থেকে যে লম্বটা আঁকছি, সেই লম্বটা দৈর্ঘ্য যদি পি হয়, এবং এই লম্বটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে এই ফরম্যাট ছিল, যে কি ছিল, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এখন এই প্রবলেমটার দিকে একটু খেয়াল করো, এই প্রবলেমটা অলমোস্ট সব কিছু দেওয়া আছে, একটা জিনিস পাবে। এই ছবিটা একটু খেয়াল করে রাখো, আমি একটু ক্লিয়ার করে রাখি। দাঁড়াও, ছবিটা হচ্ছে একটু বড় করে আঁকি, তো তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এখানে ধরো এই যে বিখ্যাত ছবি, এখন বলা হয়েছে মূল বিন্দু থেকে এই সরলরেখা যে অক্ষটা, মানে এই যে অক্ষদশের যে ত্রিভুজটা তৈরি করে, মানে ও এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমার বলা আছে 8 একক, এবং বলা আছে এই যে লম্বটা আঁকছি মূল বিন্দু থেকে, সেই লম্বটা 45 ডিগ্রি কোণ তৈরি করে। আমাদের আগের মতো চিন্তা করো, আগের মতো সবকিছু দেওয়া আছে, জাস্ট এই কোণটাও দেওয়া আছে, মানে এখানে চিন্তা করো আলফার মান দেওয়া আছে তোমাকে, আলফার মান তোমাকে বলা আছে 45 ডিগ্রি। জাস্ট খালি দেওয়া নেই এই যে দৈর্ঘ্যটা, এই পিটা দেওয়া নেই, তাই তো? তুমি একটা কাজ করতে পারো, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিই, যে ধরি যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। আচ্ছা কি লিখতেছি, দৈর্ঘ্য
দৈর্ঘ্য হচ্ছে আমার পি। তাহলে আমি সমীকরণটা কি বলতে পারি দেখো তো, লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পি এবং কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি ওই যে গত আগের মতো এক্স কজ আলফা আর ওয়াই সাইন আলফা এটা দিয়ে বলো। এটা বললে কি আসবে, এক্স কজ আলফা, কজ আলফার ভ্যালু কত, তোমার কজ আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, আর ওয়াই সাইন আলফার ভ্যালু হচ্ছে তোমার 45 ডিগ্রি ইকুয়াল টু পি। এখন খেয়াল করো, আমি যদি কোনোভাবে পি এর মানটা বের করে ফেলতে পারি তাহলে আসলে আমার কাজ শেষ। এখন কেউ কি আইডিয়া দিতে পারবা পি এর মান কিভাবে বের করা যায়? হ্যালো, ভাইয়া পি পি এর কি মান, এ বি এর মধ্যবিন্দু? পি মধ্যবিন্দু না, পি হচ্ছে দৈর্ঘ্য, এই যে লম্বটার দৈর্ঘ্য, কাজেই পি মধ্যবিন্দু ও বলা যায় না। একটু চিন্তা করো সবাই, এটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। ভাইয়া ত্রিকোণমিতি ইউজ করেই। কেমন? ভাইয়া হ্যাঁ বলো। আগের বার যেভাবে বের করলাম না কজ হ্যাঁ, কজ আলফা আলফা দিয়ে দিলে আমার এটা লাগবে না, এটা কিভাবে পি পাবা? ডিভাইড বাই ও। আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, একটু চিন্তা করো। আচ্ছা, আমি একটু খেয়াল করো, এখন তোমাদের এই জিনিসটার সাথে আবার আগের ফর্মেটটা মিলাইতে হবে। দেখো আমি এই ফর্মটা একটু ভাঙাইলে কি আছে দেখো তো, এই কজ আলফা ভ্যালু হচ্ছে 1/√2 আর প্লাস ওয়াই ইন্টু 1/√2 ইকুয়াল টু পি। এখন খেয়াল করো, আমরা পড়ছিলাম না যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এইটা হওয়া মানে কি, এক্স অক্ষ থেকে এ কাটবে আর ওয়াই অক্ষ থেকে বি কাটবে। তাহলে আমি আবার ওই ফর্মেটে নিয়ে যাই, তাহলে পি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আসে দেখো তো, এক্স ডিভাইড বাই p√2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই p√2 ইকুয়াল টু 1 না? এটা কি বুঝছো? জাস্ট আমি পি জি দিয়ে ভাগ করে ভাইয়া। দিছি। এখন খেয়াল করো, ভাইয়া এখন মজার ব্যাপারটা খেয়াল করো যে এখানে কি আছে, এক্স বাই এই জিনিসটা, ওয়াই বাই এই জিনিসটা ইকুয়াল টু 1। তাহলে আমি বলতে পারি না যে এক্স অক্ষতে যে অংশটা কাটছে সেটা আসলে p/√2, আর ওয়াই অক্ষতে যে অংশটা কাটছে সেই অংশটাও p/√2, সরি p√2, পি বাই কেন, সরি কি ছিল, p√2 ছিল, p/√2 কেন লিখলাম? এক্স অক্ষ থেকে যে অংশটা কাটছে সেটা হচ্ছে তোমার p√2, আর ওয়াই অক্ষ থেকে যে অংশটা কাটছে সেটা হচ্ছে p√2। এটা কি বলা যায়? জি ভাই বলা যায়। কারণ আমি আগের ফর্মেটটা শিখে আসছি। এখন খেয়াল করো যে এইবারে এই যে ত্রিভুজটা যে ক্ষেত্রফল বলা আছে না 8 বর্গ একক, এবার দেখো এইটা লম্ব না এই ত্রিভুজটার, এই লম্বের এই দৈর্ঘ্যটা তুমি জানো, এটা দৈর্ঘ্য তুমি জানো, তাহলে আমি এটা দেখো তো বলতে পারি কিনা যে ত্রিভুজ ও এ বি এটা সমান আসলে বলতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে তোমার ও এ আর উচ্চতা হচ্ছে ও বি। তাহলে ও এর ভ্যালু তুমি তো বের করলা, এক্স অক্ষের খণ্ডিতাংশ এটা হচ্ছে তোমার p√2, এটা হাফ তো আছে সরি, আর ওয়াই অক্ষের ভ্যালু হচ্ছে তোমার p√2। এটা বুঝছো? তাহলে জি দেখো ভাইয়া। এখন এটার ভ্যালু দেওয়া আছে 8, এটা সমান হচ্ছে 8, তাহলে এখন বাকিটা কাজ শেষ। তো বাকিটা হচ্ছে তোমার হাফ, আর এখানে হচ্ছে তোমার পি স্কোয়ার, এটা হচ্ছে তোমার 2 ইকুয়াল টু 8। এখান থেকে তুমি করতে পারো কি, এখান থেকে করা যায় তোমার পি স্কোয়ার সমান হচ্ছে 8, সুতরাং পি এর ভ্যালু হচ্ছে তোমার প্লাস মাইনাস √8। এটাকে আমি আসলে বলতে পারি প্লাস মাইনাস 2√2। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, কেউ কি বলতে পারবা প্রবলেমটা কি? প্লাস মাইনাস নিয়ে এক্স্যাক্টলি, খেয়াল করো, আমাদের বলা হয়েছে যে পি একটা দৈর্ঘ্য বলছে না, তোমার পি একটা জি। দৈর্ঘ্য। দেখো এই পি জিনিসটা ছিল একটা দৈর্ঘ্য, কাজেই তুমি যদি পি জিনিসটাকে নেগেটিভ নাও তাহলে এটা মেক সেন্স করে না, এই জন্য পিটা নেগেটিভ নাও যাবে না। ঠিক ক্লিয়ার সবার কাছে? এটার খেয়াল রাখবা। জি ভাইয়া। সো কাজেই তুমি পি যখন পেয়ে গেছো তাহলে প্রথম ইকুয়েশনে বসায় দাও। তাহলে ইকুয়েশনটা কি ছিল তোমার, এখানে কি ছিল যে এক্স ডিভাইডেড বাই পি এর ভ্যালু হচ্ছে তোমার 2√2 ইন্টু √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2√2 ইন্টু √2 ইকুয়াল টু 1। তো সুন্দর মতো বাকিটা আসলে করতে পারবা। এটা আসবে তোমার 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে আসবে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এটা হচ্ছে তোমার আসলে ইকুয়েশনটা। এটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। এটা একটু একটু হার্ড ছিল, একবারে খুব বেশি হার্ড ছিল তা না, বাট এটা তো বোঝা গেছে রাইট? জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে কার কোনো প্রশ্ন আছে? না। না ভাইয়া। আমি আরেকটা টপিক দেখাবো আজকে, এটা দেখালে শেষ হয়ে যাবে, সো একটু ঠান্ডা মাথায় বসো।
সো এখানে একটা লাস্ট টপিক, সেটা একটু গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো সবাই। আমাকে বলা হয়েছে, এখানে আমি লিখে রাখছি যে মানে দুইটি সমীকরণ দ্বারা একই সরলরেখা নির্দেশিত হওয়ার শর্ত। এই কথাটা মানে কি বুঝতে পারবে? মানে ধরো তোমাকে বললাম যে এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 4, এই সরলরেখাটা যা 3x প্লাস 9y ইকুয়াল টু 12, এই দুটো সরলরেখা কি আলাদা? 1 নাম্বার সরলরেখা আর 2 নাম্বার সরলরেখা। আমার কথাটা বুঝছো? ভাইয়া আরেকবার। আমি দুইটা সমীকরণ লিখছি হালকা তোমাদের, বুঝতে যে আমি তোমাদের কাছে দুইটা সমীকরণ লিখছি, যে x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 4, আর একটা হচ্ছে 3x হ্যাঁ, একই প্লাস। সরলরেখা নির্দেশ করবে। খেয়াল করো, দেখো আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে এই দুটো সরলরেখা কি আলাদা সরলরেখা না একই সরলরেখা? একই একই একই। কিভাবে বুঝলা? ভাইয়া 3 দ্বারা ভাগ করে দিলেই হ্যাঁ এক্স্যাক্টলি। আগেরটা খেয়াল করো, মিলে যায়। আমি এই দুটো সরলরেখা দেখতে আলাদা লাগতেছে, কিন্তু খেয়াল করো আমি যদি এই সরলরেখা 2 নাম্বার সরলরেখাকে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কি আসবে? এখানে ভাগ 3, এখানে ভাগ 3, এখানে ভাগ 3, তাহলে কি আসবে? এটা আসবে তোমার x প্লাস 3y ইকুয়াল টু 4। মানে এই দুটো সরলরেখা আসলে একই না, আলাদা না, একই জিনিস। মানে এই জন্য আমি এখানে বলছি দুটো সরলরেখা একই সরলরেখা নির্দিষ্ট কখন করবে সেটা আসলে আমার ইম্পর্টেন্ট। তার মানে আমি এখন এই জিনিসটা তোমাদের কাছে সিলি লাগতেছে, কিন্তু এটা খুব কাজে লাগবে। মানে একই সরলরেখা এটা কেন লাগবে? কারণ হচ্ছে তোমার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যাওয়ার সময় এই জিনিসটা লাগবে। একটু খেয়াল করে দেখো, তাহলে দুইটা সরলরেখা একই সরলরেখা কখন হয়েছিল? যে একটা সমীকরণকে যদি কিছু একটা দিয়ে গুণ করে বা ভাগ করে যদি আরেকটা সমীকরণ পাওয়া যায়, তাহলে সেই সরলরেখাটাকে বলতেছি আমি আরেকটা সরলরেখা। এখন খেয়াল করো, তার মানে এটা বলতে পারি যে এই প্রথম সমীকরণকে আসলে আমি 3 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি আসলে 2 নম্বর সমীকরণটা পেয়ে যাবো। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, এখন শর্ত তো আমি এখনো বের করি না, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাইছি। এখন ধরো তোমার কাছে দুইটা সরলরেখা সমীকরণ আছে, দুইটা ডিফারেন্ট দেখতে সরলরেখা সমীকরণ আছে। একটা হচ্ছে a1x প্লাস b1 সরি, আর এটা হচ্ছে তোমার b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সরলরেখা, মানে এখানে তোমার a1 b1 c1 এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। এটা ধরো এক নম্বর সরলরেখা। আর আরেকটা সরলরেখা আছে ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এখানে তোমার দুইটা দেখতে ভিন্ন ভিন্ন সরলরেখা আছে, বাট আমি তোমাদের বলতে চাই, আমি তোমাদের বলে দিছি যে এই দুটো সরলরেখা আসলে সেম। তার মানে কি? তার মানে ধরো যে কোনো একটা সমীকরণকে আমি কিছু একটা দিয়ে গুণ করলে আরেকটা পাওয়া যাবো না? তার মানে এইটাকে ধরো কে দিয়ে গুণ করলে আরেকটা পাওয়া যাবো না? এটা কি বুঝছো? মানে আমি বলছি যে এই যে দুইটা সরলরেখা আছে, এই দুটো সরলরেখা আসলে সেম। এই জন্য এই তোমাদের এই এক্সাম্পলটার কথা চিন্তা করো, যে আমি যদি বলতে পারি যে দুটো সরলরেখা সেম, তার মানে এই এক নম্বর সরলরেখা আমি 3 দিয়ে গুণ করলে পরেরটা পাই যাবো। এই জন্য আমি এক নাম্বারকে একটা জিনিস দিয়ে গুণ করে আসলে পরেরটা পাই যাবো, তাই তো? এখন দেখো, পরেরটা যদি পাইতে চাই, তাহলে এক নাম্বারটা গুণ করো, গুণ করলে কি আসে দেখো, তাই কে দিয়ে গুণ করলে কি আসবে? কে এ ওয়ান এক্স প্লাস কে এ টু ওয়াই প্লাস কে সি ওয়ান, সরি এ টু না, এটা ভুল করলাম, এটা আমি বারবার ভুল করি। এটা হচ্ছে তোমার কে বি ওয়ান ওয়াই ইকুয়াল টু 0। এটা কি বুঝছো? মানে এক নাম্বারকে আমি শুধুমাত্র কে দিয়ে গুণ করছি, আর কিছু করিনি। এটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। এখন খেয়াল করো, আমি গুণ করার পরে এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ আছে। এখন খেয়াল করো, এই দুইটা সরলরেখায় এক নাম্বার আর 2 নাম্বার যদি সেম হয়, তার মানে এই a2 আর এই x এর সহগটা দুইটা সেম হইতে হবে, y এর সহগ দুইটা সেম হইতে হবে, আর z এর সহগ দুইটা সেম হইতে হবে। কারণ আমি a কে গুণ করি, যেমন এখানে বলো যে 3 দিয়ে গুণ করার পরে যেটা ছিল, তাহলে এখানে তোমার ছিল 3x, এখানে আসবে তোমার 9y, আর এখানে আসবে 12, তাই না? এই জন্য আমি বলতে পারি আসলে এই জিনিসগুলো সমান। এটা কি বুঝছো? কারণ এখান থেকে আমি আসলে বলতে পারি যে এই জিনিসগুলো সমান, তার মানে a2 ইকুয়াল টু বলতে পারি কে a1। আবার সিমিলারলি আমি বলতে পারি যে b2 সমান হচ্ছে তোমার কে a2, সরি কে b2, কে b1, মিস্টেক, বারবার ভুল করি কেন। আর c2 সমান বলতে পারি আমি আসলে কে c1, এই কম মানে সহগগুলো আসলে সেম। এখন খেয়াল করো, এখান থেকে আমি শর্তটা বের করে ফেলতে পারি কিভাবে, একটু খেয়াল করো। আমি এখান থেকে বলতে পারি এখানে দেখো তো, a2 বাই a1 সমান হচ্ছে কে, আবার এখান থেকেও বলা যায় b2 বাই b1 ইকুয়াল টু আসলে কে, আবার এখান থেকে বলা যায় c2 বাই c1, এটা হচ্ছে আসলে মানে ধ্রুবক সব ভাইয়া। হ্যাঁ, তার মানে দেখো তো এই তিনটা মান আসলে সেমই না, এটাও সমানো কে, এটা সমানো কে, আর এটা সমানো কে। তার মানে এটা বলতে পারি যে এই যে সহগগুলা ছিল, এই সহগগুলো ভাগ করো, যে a2 সরি এটা দিয়ে লিখি a2 বাই a1, a2 বাই a1 ইকুয়াল টু আসলে b2 বাই b1 ইকুয়াল টু c2 বাই c1 ইকুয়াল টু কে। এই কেটা না দিলেও চলে, তোমার কে তো আমি ধরে নিছিলাম, তো এটা ভাগ। এটা কি বুঝছো? তার মানে আমি একটু বলতে পারি যে একটা সমীকরণে যদি সহগগুলোর অনুপাত সমান হয়,
মানে a1 a2 বাই a1 b2 বাই b1 c2 বাই c1 যদি সমান হয় তাহলে আমি বলতে পারি দুটো সরলরেখা আসলে সেম। এটা কি বুঝছো? জি ভাইয়া। এটা খুবই ইজি একটা জি, কনসেপ্ট, একদম। বাট একটু জানা দরকার। তার মানে আমি আবার একটু বলি, সেটা ধরো তোমার কাছে দুটো সরলরেখা আছে, এটা হচ্ছে আমার a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা সরলরেখা আছে ডিফারেন্ট দেখতে, যে 2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আমাকে যদি কেউ বলে দেয় যে এই দুটো সরলরেখা আসলে সেম, আলাদা না, তাহলে আমি বলতে পারি যে সহগগুলো ভাগযোগই করি, মানে a1 বাই a2, এই মানটা যা হবে b1 বাই b2 c1 বাই c2, এই মানগুলো আসলে সেম হবে। আর এটা যদি সেম হয় তাহলে আমি আসলে বলতে পারি আসলে এই দুটো সরলরেখা আসলে একই। দুটো দেখতে আলাদা হলেও সরলরেখা দুটো আসলে একই। এটা কি বুঝছো? সেম। এটা কি ক্লিয়ার সবার স্যার? জি। এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা, ঠিক আছে? মানে সহগগুলোর অনুপাত যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে আসলে একই সরলরেখা, ডিফারেন্ট সরলরেখা না। আর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমাদের যেটা বলতেছিলাম, যে এই যে আমি এভাবে চিন্তা করবা যে এই সরলরেখাটাকে আমি 3 দিয়ে গুণ করলে আসলে এই সরলরেখাটা ফেরত পাবো। তার মানে এই অনুপাতগুলো, এই যে এই সরলরেখা সহগের অনুপাত, আমি এভাবে চিন্তা করো, এটা সরলরেখা সহগ হচ্ছে 3, এখানে সহগ হচ্ছে 1, তার মানে 3 বাই 1, এখানে দেখো 9 বাই 3, 9 বাই 3, আর এখানে হচ্ছে তোমার 12 বাই 4, 12 বাই 4, সরি 4 বাই 12 না, 12 বাই 4। দেখো সবগুলোই আসলে সেম না, সবগুলোই আসলে 3 না, জি ভাইয়া। এই জন্য আসলে আমি বলতে পারি দুইটা সরলরেখা আসলে আলাদা না, একই সরলরেখা। তার মানে দুইটা সরলরেখা যদি সেম হয় তাহলে আমি বলতে পারি তাদের সহগের অনুপাত আসলে এক্স্যাক্টলি সেম। এটা বুঝছো সবাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এটার উপর একটা প্রবলেম আছে, বুঝতে পারছি ভাই। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কাজেই এটা একটু দেখো ভালো করে। এখন তোমাকে বলছে, এটা খুব ইজি প্রবলেম, তোমাকে বলছে যে এই সমীকরণটা আর x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, একই সরলরেখা নির্দেশ করলে p এর মান বের করো। p এর মান a b আর c এর মাধ্যমে প্রকাশ করো। প্রশ্নটা কি ক্লিয়ার? আমাকে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ax প্লাস by ইকুয়াল টু c, এটা হচ্ছে 1 নাম্বার। এবং তোমাকে বলছে যে x, আচ্ছা x cos আলফা না, আমি cos আলফা x লিখি তাহলে ভালো হবে তোমাদের জন্য, cos আলফা x প্লাস sin আলফা y ইকুয়াল টু p, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাকে বলা হয়েছে একই সরলরেখা নির্দেশ করলে, মানে আমাকে বলছে এই দুটো সরলরেখা আসলে একই লেখা, একই সরলরেখা নির্দেশ করলে তোমাকে বলছে যে p এর মান a b আর c এর মাধ্যমে প্রকাশ করো, মানে p এর মান বের করো a b c এর মাধ্যমে, আলফা 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 আনা যাবে না। এটা কি ক্লিয়ার হয়ে গেছে? কোশ্চেনটা বুঝতে পারছি, কিন্তু কিভাবে করব এটা কি ওই যে হ্যাঁ, এটা a তুমি divided জাস্ট by cos কিছুই alpha না, এই যে equal এটা, b divided by sin alpha এভাবে? হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো আমি তোমাদের একটু আগেই বললাম যে তোমার দুটো সরলরেখা ডিফারেন্ট দেখতে, সরলরেখা যদি সেম হয় তাহলে x এর সহগগুলোর অনুপাত নিবা, y এর সহগগুলোর অনুপাত নিবা, আর ধ্রুবক পদটার অনুপাত নিবা, সেই আসলে সমান হবে। এখানে দেখো যে দুটো সরলরেখা যদি সেম হয় তাহলে x এর সহগগুলোর অনুপাত a1 বাই a2, y এর সহগগুলোর অনুপাত b1 বাই b2, c1 বাই c2, এই তিনটা আসলে সেম হবে। যদি সেম হয় তাহলে বলতে পারবে এই দুটো সরলরেখা আসলে সেম। তাহলে এখানে একই জিনিস অ্যাপ্লাই করো, জাস্ট অ্যাপ্লাই করে দেখো, তাহলে এটা হচ্ছে তোমার a বাই cos আলফা ইকুয়াল টু b বাই sin আলফা ইকুয়াল টু c বাই p, এটা সমান হইল, ভালো কথা। এখন প্রবলেম হচ্ছে তোমাকে বলছে যে p এর মান বের করো, বাট এখানে a b আর c দিয়ে বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমি দেখো এক কাজ করতে পারি কিনা, যে এই অংশটা যদি নেই তাহলে কি আসবে দেখো তো, c বাই p ইকুয়াল টু আসতেছে কত, b বাই sin আলফা আসতেছে। তাহলে এখান থেকে p এর মান বের করা যাবে না, p এর মান বের করলে কত আসবে দেখো তো, p এর মান বের করলে আসবে তোমার c sin আলফা বাই b, পাওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু এখানে p এর মান তো a b আর c দিয়ে আসে না, এখানে আলফা চলে আসছে, কাজে এটা নেওয়া যাবে না। তাও আমি বের করে রাখলাম, একটু পরে দেখবা কাজে লাগবে। আবার যদি এটা নেই, যে এইটা আর এটা সমান নেই, তাহলে কি আসতেছে দেখো তো, আমি c বাই p সমান বলতে পারি আসলে a বাই cos আলফা। তাহলে এখান থেকে আমি বলতে পারি সিমিলারলি p সমান হচ্ছে আসলে তোমার c cos আলফা ডিভাইডেড বাই a। এটা কি বুঝছো? এই দুটো অংশ পাইছি, কিন্তু এই দুটো অংশে কিন্তু আলফা রয়ে গেছে, a b c আর আলাদা হয় না, a b c এর মাধ্যমে প্রকাশ কিন্তু এখনো হয় না। এটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। এখন বলো তো আলফাটা কিভাবে সরানো যায়, কার কোনো আইডিয়া আছে? ঠিক বুঝতেছি না ভাই, আলফাটা সরব কিভাবে? আচ্ছা একটু খেয়াল করো, মানে যে হ্যাঁ এটা একটু এটা একটা মজার প্রবলেম, এই টেকনিকটা একটু অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? একটু খেয়াল করো। এখন আমি একটা জিনিস খেয়াল করো, আমি এটা পেয়ে গেছি, দেখো তো p ইকুয়ালস টু কি পাইছি, c বাই c sin আলফা ডিভাইডেড বাই b। আবার p সমান আরেকটা জিনিস পাইছি, সেটা হচ্ছে তোমার c cos আলফা ডিভাইডেড বাই a। আচ্ছা
আমাকে কি করতে হবে এখানে, আলফাটা সরাইতে হবে না কোনোভাবে। একটা জিনিস চিন্তা করো, তোমরা বাচ্চাকালে একটা ফর্মুলা পড়ে আসছে মনে আছে, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা এই জিনিসটা সমান হচ্ছে 1। এটা আমি এখানে আসলে কাজে লাগাবো কিভাবে, একটু খেয়াল করো। আমি এখান থেকে সাইন স্কোয়ার আলফা বের করতে পারি না, দেখো তো। সরি, সাইন স্কোয়ার আলফা না, আগে সাইন আলফা বের করি। সাইন আলফা সমান কত বলো তো, PB/C না? বুঝলাম না কি বললেন। মানে ভাই যে a আচ্ছা। ডিভাইড বাই cos আলফা ইকুয়াল c/p দিয়ে ভাই যে আমরা আলফার মানটা ইয়া করে নেব, যে আলফাকে ভ্যানিশ করে দিব, এইটা হ্যাঁ। কিছু। তুমি যেটা বললাম সেটা হচ্ছে ও যেটা বললো সেটাই। দেখো আমি এখানে একটা জিনিস পড়ছিলাম যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, মানে সাইন স্কোয়ার কিছু একটা আলফা ধরো প্লাস কজ স্কোয়ার আলফা, দুটো যদি সেম কোণের স্কোয়ার নিয়ে যোগ করে তাহলে ভ্যালুটা আসে 1। তাহলে দেখো তো এখানে তোমার আলফা ভ্যানিশ হয়ে যাচ্ছে না? এই ব্যাপারটা কি বুঝছো? জি। তাহলে এখানে খেয়াল করো, আমি এখানে সাইন আলফা বের করলাম, এখান থেকে কজ আলফা বের করা যাবে না? কজ আলফা বের করলে কি আসবে, কজ আলফা বের করলে দেখা আসবে এটা PA/C আসছে। এখন আমি যদি এই দুটো স্কোয়ার করে যোগ করে দিই তাহলে লেফট সাইডে কি আসবে বলো তো, এটাকে স্কোয়ার করবে, স্কোয়ার করলে আসবে তোমার সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটা হচ্ছে লেফট সাইডে। এটা তোমার স্কোয়ার করে যোগ করছে, লেফট সাইডে আসছে এটা। রাইট সাইডে কি আসবে তোমার P²B²/C² প্লাস এখানে আমি বলতে পারি P²A²/C²। এটা কি বুঝছো? জি। এবার খেয়াল করো তো, এই রাইট সাইডের জিনিসটা 1 হয়ে যাবে না, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। 0 1, এটা কি ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি লেফট সাইডটা সমান যদি 1 বলতে পারি, লেফট সাইড হচ্ছে 1 ইকুয়াল টু, দেখো এটা আসছে তোমার P²B²/C² প্লাস P²A²/C²। এখন দেখো তো এখানে শুধুমাত্র PB আর PABC আছে, কাজে এখন আমাকে কি করতে বলছিল, P এর মান ABC এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, মানে ABC এর মাধ্যমে বের করতে বলছে। তাহলে এখানে করো, p এর মানটাকে সেপারেট করে নিব। এখন P এর মানটা সেপারেট করে নাও, তাহলে কাজ শেষ। এখন তুমি একটা সোজা কাজ করতে পারো, C² দিয়ে গুণ করলে আবার P² দিয়ে ভাগ করে, মানে কমন নিলে A² প্লাস B² আসে। তারপর এই জিনিসটাকে তুমি আসলে কি করতে পারো, রিপ্লেস করলে দেখবা যে P² এর ভ্যালু আসতেছে C² ডিভাইডেড বাই A² প্লাস B²। তারপর এখানে তুমি লিখতে পারো, সুতরাং P ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস C ডিভাইডেড বাই √A² প্লাস B²। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া, পুরাই খাজা। এটা কি বুঝছো সবাই? জি এখন ভাইয়া। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হচ্ছে এই প্লাস মাইনাসটা কি হবে? জি ভাইয়া, আমার মনে হয় হবে। কেন? ভাইয়া কারণ এটা যদি ভাইয়া নেগেটিভ হয়, স্কোয়ার করলে তো ওইটা নেগেটিভ আসার কোনো সম্ভাবনা নাই, সো আমরা এটা লিখতে পারি। তাহলে কোশ্চেনটা একটু দেখি। তাহলে আমি এখানে কেন নেগেটিভ নিলাম না? এখানে একটা P ছিল না, এই যে দেখো তো x cos আলফা y sin আলফা ইকুয়াল টু P ছিল, এখানে তো আমরা নেগেটিভ নেই, এখানে কেন নেগেটিভ নিব? আলফা কি সূক্ষ্মকোণ ছিল? আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি তোমাদের, এটা কেন আলফা সূক্ষ্মকোণ না, কিছু বলা নাই। আমার প্রশ্নটা কি বুঝছো? আমি ফাইনালি বের করছি যে P এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস C ডিভাইড বাই স্কয়ার রুট উঠাই দিলে। হ্যাঁ বলো বলো। P তো হচ্ছে দৈর্ঘ্য নির্দেশ করে না, তো নেগেটিভ কেন হবে? এক্স্যাক্টলি, কিন্তু কাহিনী হচ্ছে এই প্রবলেমে কি কোথাও বলা আছে যে পিটা দৈর্ঘ্য? যেমন আগের বারে যখন আমরা এই ফর্মটা পড়ছিলাম তখন কিন্তু বলা ছিল যে এই পিটা হচ্ছে, এই যে পি আছে এই পিটা কিন্তু দৈর্ঘ্য, এই যে লম্বের দৈর্ঘ্য। কিন্তু এখানে কি তোমার কোশ্চেনে বলা আছে যে পিটা দৈর্ঘ্য? না। কাজে যেহেতু তোমার দৈর্ঘ্য, আমরা তো জানি না এইটা কিন্তু খেয়াল করো, তুমি এইটা যদি এই কোণটা স্থূল কোণ নাও তাহলে পি নেগেটিভ আসতেও পারে, সমস্যা নেই। কিন্তু এই যেমন আগের বারে তোমার রেস্ট্রিকশন করা ছিল, আগের বারে রেস্ট্রিকশন দেওয়া ছিল যে পি কে নেগেটিভ আমি নিব না, পি কে সবসময় পজিটিভ হিসেবেই রাখবো। কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন নাই, যেহেতু রেস্ট্রিকশন নাই কাজেই তুমি নেগেটিভ ভ্যালুটা নিতে হবে তোমাকে, কারণ যেহেতু এখানে রেস্ট্রিকশন দেয় নাই। যদি তোমাকে এখানে বলে দিত যে এই যে তোমার ইকুয়েশনটা আছে এটা হচ্ছে তোমার একটা ওই যে তোমার পি আলফা ফর্ম, এটা কিন্তু তোমাকে বলে দেয় না। এটা যদি তোমাকে বলে দিত যে পি এর ভ্যালু, পি এর পরিচয় হচ্ছে, পি এর একটা পরিচয় দিয়ে দিত, তাহলে তুমি বলতে পারতা যে আমি নেগেটিভ নিব না। কিন্তু এখানে কিন্তু কিছু বলে দেয় নাই, কাজেই যেখানে তোমার কিছু স্পেসিফিক্যালি বলে দেয় নাই সেখানে তোমাকে এটা নিতে হবে। এটা কি বুঝছো? খেয়াল করে দেখো, এই যে তোমার বইয়ের উত্তরের ভিতরেও প্লাস মাইনাসটা নেওয়া আছে। নেওয়ার ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে এখানে স্পেসিফিক করে বলে দেয় নাই যে পি এর ভ্যালু দৈর্ঘ্য, কাজেই যেহেতু দৈর্ঘ্য বলে দেয় নাই কাজেই তোমাকে পি এর ভ্যালু নেগেটিভটা নিতে হবে। যদি দৈর্ঘ্য বলে দিত, যে বলতো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তোমার এই লম্বের দৈর্ঘ্য, তাহলে তোমাকে পি নেগেটিভ নেওয়া যাইতো না। যেমন আমি আগের বারে যেটা করছিলাম, আগের বারে এখানে
পি এর ভ্যালুটা নেগেটিভ নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি এখানে ই করতেছিলাম, এটা দৈর্ঘ্য ছিল। যেমন আগের বারে বলতে আমি যে প্রবলেমটাতে যাই, এই যে প্রবলেমটা খেয়াল করো, প্রবলেমটাতে আমার এখানে বলা ছিল, আমি এখানে ধরে নিছিলাম যে পিটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য এবং এই ফর্মেটটা বসাইছিলাম। এই জন্য আমি লম্বের দৈর্ঘ্য যেহেতু ধরে নিছি, এই কারণে পি এর একটা স্পেসিফিক পরিচয় ছিল যে পি এর মান হচ্ছে, পি জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য। এই জন্য আমি এখানে যে যদিও প্লাস মাইনাস আসছিল, যেখান থেকে যদিও প্লাস মাইনাস আসবে, কিন্তু আমি প্লাস মাইনাসটা অ্যাভয়েড করবো বিকজ অফ তোমার এখন যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার এখানে বলতে হয় অ্যাকচুয়ালি, আমি এখানে তোমার তো গ্লাস ওভার করে চলে গেছি, তোমার এখানে একটা সাইড নোট দিতে হয় যে যেহেতু পি দৈর্ঘ্য, এই জন্য আমি নেগেটিভটা নিলাম না, মাইনাস স্কোয়ার রুট অফ এটা নিব, ঠিক আছে? এই নোটগুলো দিয়ে দিবা, তাহলে তোমার নিজের বুঝতেও সুবিধা হবে, প্লাস স্যাররাও বুঝবে যে তুমি জিনিসটা জানো, ঠিক আছে? কিন্তু এইখানে খেয়াল করো, এখানে কিন্তু তোমার কিছু বলে দেওয়া হয় নাই যে পি দৈর্ঘ্য না প্রস্থ না উচ্চতা না কিছু, এখানে পি সম্বন্ধে কোনো পরিচয় নাই, এই জন্য তোমার দুইটাই নিতে হবে। এটা কি বুঝছো সবাই? সবার কাছে ক্লিয়ার হ্যাঁ জিনিসটা? ভাইয়া জি ভাই একটা এই জিনিসপাতিগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। সো এই জিনিসপাতিগুলো অ্যাভয়েড করতে মানে লাগবে, তোমাদের শেখা লাগবে যে ম্যাথ জিনিসটা হচ্ছে প্রিসাইজ, তোমাকে সবকিছু বলে দিতে হবে। এখন যদি তোমার কেউ একজন ব্যবহার করতে, তোমার কেউ একজন যদি বলে দেয় আচ্ছা ঠিক আছে যে আমার নেগেটিভ মানটা দরকার নেই, তখন তুমি বাদ দিতে পারো। কিন্তু যেহেতু কেউ একজন বলে নাই এবং তোমার সলিউশন দুটোই কারেক্ট, তোমাকে দুটোই রাখতে হবে। কিন্তু কেউ একজন যদি বলে দেয় যে পিটা হচ্ছে দৈর্ঘ্য, তখন তুমি নেগেটিভ বাদ দিতে পারো, সমস্যা নেই। বাট ইন জেনারেল কিছু না বললে তোমাকে সবকিছু অ্যাজুম করে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে যেহেতু কিছু বলে নেই, আমার দুটোই সলিউশন। এই জন্য এখানে আমি পি এর ভ্যালু দেখো, পি ইকাল টু প্লাস মাইনাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস মাইনাসটা নেওয়া হয়েছে, কিন্তু আমি আগের মেথে পিকে ধরেই নিছিলাম, যেমন আমি প্রবলেমে যাই, প্রবলেমের মধ্যে আমি পিকে ধরেই নিছিলাম, ধরার সময় আমি ধরে নিছি যে পি হচ্ছে দৈর্ঘ্য। এই কারণে আমি এখানে পি যদিও নেগেটিভ আসছে, আমি নেগেটিভটা অ্যাভয়েড করছি, এই জন্য এখানে একটা নোট লিখে দিবা যে আমি এই জন্য নেগেটিভটা নিই নি, ঠিক আছে? প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করার চেষ্টা করবো, তাহলে আশা করি ভুলগুলো হবে না। এটা কি ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমি যে কয়টা জিনিস লিখে রাখছিলাম সেই কয়টা জিনিস শেষ হয়ে গেছে, তাহলে আজকের মতো আমার শেষ করা যেতে পারে। তোমাদের কার কোনো প্রশ্ন আছে?